শ্রাবণ জোর গলায় বলে, আব্বু, এইসব মিথ্যে কথা। আয়েশা মিথ্যে বলছে। আর ওকে বিয়ে করা আমার পক্ষে সম্ভবও নয়। আয়েশা এই কথা শুনি আরও শব্দ করে কেঁদে দেয়। ফুফু রাগান্বিত গলায় বলে, শ্রাবণ, ঠিক ঠিক করে বলতো, তুই চাচ্ছিসটা কি? আমার মেয়েটা সর্বনাশ করে তুই কি মজা পাচ্ছিস? শ্রাবণ ব্রুকুসকে বলে, আমি ওর কোনো সর্বনাশই করিনি, করার নিয়তও আমার নাই। আয়েশা নিজের সর্বনাশ ঘটাতে চাচ্ছে। শৌখিন শিকদার সাহেব দাঁড়িয়ে গেলেন। এতক্ষণ চুপ থাকলেও এখন তিনি বলতে লাগলো, আমি এত কিছু জানি না শ্রাবণ। আয়েশা গতকালকেই আমাকে তোমার ব্যাপারে অভিযোগ দিয়েছে, আর আজকে নিজ চোখে আমি সেই নমুনা দেখতে পেলাম। তোমাকে কিন্তু কোনো মেয়েকে অসম্মান করার শিক্ষা আমি বা তোমার মা কেউ দেয়নি। তারপরও তুমি এতটা নিচে কিভাবে নামতে পারলে? নিজের বংশ স্ট্যাটাস এভাবে ভুলে গেলে কিভাবে? তুমি পাকা বাসা পেয়ে যা করতে ধরেছিলে, এইসব তো লো মেন্টালিটির মানুষও করে না। বাবা, তুমি সত্যিটা জানোই না। আয়শাই তার আগেই ফুফু বলে ওঠে, সব দোষ আমার মেয়ের। ভাই দেখলে, তোমার ছেলের কোনো দোষ নাই। শৌখিন সাহেব কড়া গলায় বলে, আমি এত কিছু বুঝি না। ভাই বাংলাদেশে আসলে তোমার আর আয়েশার বিয়ে পড়ানো হবে। শ্রাবণ বলে ওঠে, আমি মরে গেলেও আয়েশাকে বিয়ে করব না। ফুফু বলে ওঠে, আমার মেয়ের জন্য তো মাত্রই মরিয়া হচ্ছিলি, এখন আবার কি হলো? মন উঠে গেল? মন তো বসেইনি কোনো দিন, তাই ওঠার কোনো চান্সও নেই। আপু, আমি চলে যাচ্ছি। শৌখিন সাহেব তাকে বাধা দেওয়ার চেষ্টা করলে শ্রাবণ কড়া গলায় পুনরায় বলে ওঠে, আমাকে আটকানোর চেষ্টা করে লাভ নেই, আমি গেলাম, আল্লাহ হাফেজ। বলে শ্রাবণ গটগট করে আয়শাদের ডুপ্লেক্স বাসার বাহিরে চলে এলো। তার ফুফুর বাসায় অপোজিটে চায়ের দোকান। সেখানে গিয়ে এক কাপ চা বানাতে বলে সে সিগারেট ধরায়। মাথা জাম হয়ে গেছে তার। কি ডেঞ্জারাস মেয়ে সে! বাপরে বাপ! শ্রাবণ সিগারেট টানছে আর ভাবছে, তার বাবা এত সহজ পাত্র না, আজকে বিয়ে পড়াই দিত। ভাগ্য ভালো ফুফা ছিল না, কিন্তু যতদূর সে জানে ফুফু আসবে, খুব দ্রুতই আসবে। ফুফা আসলে তার বাসার রাস্তা বন্ধ, তাই যা করার দ্রুত করতে হবে। আলিয়ার কাছে যেতে হবে তাকে। শ্রাবণ চা না খেয়ে হাঁটা দিল সামনের দিকে। আলিয়া বিকেলে হসপিটাল থেকে ফিরে বড্ড ক্লান্ত। দু চোখ জুড়ে তার ঘুম আর ঘুম, কিন্তু সে জানেই বিছানায় গেলে আর ঘুম হবে না। তখনই তাকে আপা ডাইনিং রুম থেকে ডাকতে লাগে। সে চুল মোছে, বেজা চুল ছাড়তে ছাড়তে আপার কাছে গেল। আপা মুচকি হেসে তার প্লেটে খাবার বেড়ে দিচ্ছে। আপার বিয়ে দ্বিতীয় দিন আজ। ডাইনিং রুমে কাচ্চির গন্ধ মোমো করছে। বিয়ের অনুষ্ঠানে বেঁচে যাওয়া কাচ্চি আর রোস্ট আপা তাকে গরম করে দিয়েছে খাওয়ার জন্য। আলিয়া হাসপাতাল থেকে ফিরে ভাত খেয়ে নেয়। সে চেয়ারে বসে আপার দিকে তাকালো। ইস, আপাকে আজকে কি যে অপূর্ব লাগছে। গোলাপি রঙের একটা সালোয়ার কামিজ পরেছে, চুলগুলো বেনি করা। আপার চেহারায় একটা অন্যরকম আভা ছড়িয়ে আছে। সেই সাথে যুক্ত হয়েছে নাকের ফুল। আপা আজকে নাক ফুরিয়েছে। নাকের ডান পাশে ছোট ফুলটা মুক্তার মতো চকচক করছে। কি যে সুন্দর লাগছে আপাকে। মাইয়া এই অবস্থায় আপাকে দেখলে নিশ্চয়ই আরেক দফা প্রেমে পড়ে যাবে। আয়না বলে ওঠে, কাবাবটা গরমই দিয়েছি, অপেক্ষা কর, আর সালাদ বানিয়ে দিব। না লাগবে না আপা। আব্বু কোথায়? আব্বু আর নানা তো বাহিরে গেল। ও আচ্ছা। আয়না আলিয়ার প্লেটে কাবাব দিয়ে নিজের রুমে ঢুকে পড়ে। আজকে একবারও সমুদ্রের সঙ্গে ওর কথা হয়নি। ফুফাকে হাসপাতালে চেক আপ করানোর জন্যই নিয়ে যাবে আজ। সমুদ্র কি গিয়েছিল? আর যদি গিয়ে থাকে তাহলে ডাক্তার কি বলল? আয়নার মধ্যে অস্থিরতা বিরাজ করতে লাগে। আলিয়া খেয়ে দিয়ে নিজের রুমে গেল। খাওয়ার পর চাঙ্গা লাগছে তার। সে নিজের পড়ার টেবিলের সামনে গেল। আলিয়ার হুট করে চোখ যায় বুক সেলফের দিকে। সেখানে সুন্দর মতো সাজিয়ে রাখা আছে শেহজাদি বইটা। সে টান মেরে বইটা বের করে। শেহজাদির পত্রটা দেখে যে কেউ মুগ্ধ হবে। এত সুন্দর একটা রাজপ্রাসাদের ছবি আঁকা। রাজপ্রাসাদের দোতলা রেলিং ছাড়া মোটা সিমেন্টের বারান্দায় একটা গোলাপি শাড়ি পরা মেয়ে বসে আছে। মেয়েটা পিছন হয়ে বসে আছে জন্য চেহারা দেখা যাচ্ছে না, কিন্তু ছবিটা এমন যে মনে হবে একটা দমকা হাওয়ায় মেয়েটা শাড়ির আঁচল ও চুল উঠছে। এই পচ্ছর দেখে যে কেউ ওয়াও বলবেই। এই পচ্ছরটা নাকি শ্রাবণ নিজেই এঁকেছে। আলিয়া শ্রাবণের কাছে এই বইটা খুবই স্পেশাল ও মূল্যবান। এই শেহজাদি বইটা শ্রাবণ আলিয়াকে উৎসর্গ করেছে। আলিয়া ফেজ উল্টিয়ে উৎসর্গপত্রে গেল। গোটা গোটা ছাপা অক্ষরে লেখা উৎসর্গ, এরপর নিচে লেখা আমার শেহজাদিকে। আলিয়ার মুখের সঙ্গে সঙ্গে এক সিলতে হাসি ফুটে উঠল। এরপর 2 লাইনের মতো গ্যাপ দিয়ে কিছু কথা লেখা। সেগুলো পড়তে লাগে আলিয়া। আমার শেহজাদির ঠোঁটের কোণে এক সিলতে হাসি আমার সারাদিনের ক্লান্ত গুছিয়ে দেয়। শেহজাদি সাহেবাকে কোনো উপহার দেওয়ার সামর্থ্যই অদমের নেই, তাই একখণ্ড ভালোবাসা তার নামে লিখে দিচ্ছি। সে কি গ্রহণ করবে এ অদমের ভালোবাসা? আলিয়া পরপর পৃষ্ঠা উল্টিয়ে যাচ্ছে।
হুট করে ৫৫ নম্বর পৃষ্ঠায় গিয়ে তার চোখ আটকে পড়ে। ৫৫ নম্বর পেজের মধ্যে মাঝপাড়ায় মোটা কালিতে ২ লাইন লেখা। সে আনমনে পড়তে লাগে, নারীর কাঁদলে সান্ত্বনা, ওর সাজলে প্রশংসা, চাই চাই। আলিয়া অবাক হলো। আসলেই তো, শ্রাবণের বলা এই কথাটা আসলেই সত্যি। এই যে সে কাঁদে, মনে মনে আশা রাখি কেউ তাকে বুকে আগলে নেবে, কেউ তার চোখের পানি মুছে দিয়ে বলবে, কেঁদো না, তুমি কাঁদলে আমার পৃথিবী অন্ধকার হয়ে যায়। আবার যখন খুব করে সাজায়, তখন মন চায় কে বলে ওঠক, তোমায় দারুণ লাগছে মেয়ে, তুমি এত সুন্দর কেন বলো তো। শ্রাবণের সূক্ষ্ম বিষয়টা কিভাবে ধরতে পারলো? সে লেখক, এই জন্য নাকি তার স্পেশাল কোনো ক্ষমতা আছে? সে ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল। তখনই বেল বেজে উঠল। আলিয়া ওড়না গায়ে দিয়ে গেট খুলতে যায়। গেট খুলে দিতে তার চোখ কপালে। যাকে নিয়ে ভাবছিল সে তার সামনে দাঁড়িয়ে আছে। এটা কিভাবে পসিবল? শ্রাবণ আলিয়াকে দেখে শান্তি পেল। এতক্ষণ তার জানটা যেন শুকিয়ে আসছিল, এখন আলিয়াকে দেখে তার যেন জানে পানি আসে। সে বলে ওঠে, আলু ভর্তা, তোমার সাথে জরুরি কিছু কথা আছে, প্লিজ বাহিরে আসো। আলিয়া কঠিন গলায় বলে, না প্লিজ কাল নাগিনি আমার। আলিয়া কটমট চোখে শ্রাবণের দিকে তাকালো। শ্রাবণ চুপসে গিয়ে বলে, মানে তুমি তো আমার সেই জাতি, প্লিজ রাগ করে থেকো না, অনেক তো হলো। এমন সময় আয়না রুম থেকে হাঁক পেড়ে বলে, কে এসেছে আলিয়া? শ্রাবণ ভয় পেয়ে যায়। আলিয়া যদি বলে তোমার জামাইয়ের ফুফাতো ভাই এসেছে, ব্যাপারটা খুব বাজে হয়ে যাবে। জামাই নেই, কিন্তু জামাইয়ের ভাই এসেছে। আলিয়া বলে ওঠে, আপা পাশের বাসার রিন্তি এসেছে, আমি ওর সাথে ছাদে যাই। আয়না ওপাশ থেকে বলে, আচ্ছা গেট লাগিয়ে যা, তাড়াতাড়ি আসিস। এই কথা শোনা মাত্রই শ্রাবণ আলিয়াকে নিয়ে ছাদের দিকে হাঁটা দিল। আলিয়া বিরক্ত সুরেই বলে, কি চাই? শ্রাবণ সোজা সাপটা উত্তর দিল, তোমাকে। হোয়াট? আই মিন আলিয়া, বি সিরিয়াস। আমি সিরিয়াসই থাকি, তুমি সব কিছুকে ফান মনে করো, আমি না। শ্রাবণ করুণ চোখে আলিয়ার দিকে তাকিয়ে বলে, আলিয়া আমি অনেক বড় বিপদে পড়ে গেছি, প্লিজ আমাকে উদ্ধার করো। আলিয়ার বুকটা স্যাঁত করে ওঠে। কি হয়েছে শ্রাবণের? সে মাত্র শ্রাবণকে খেয়াল করলো। তার চোখ ভেজা ভেজা। আলিয়া কোমল গলায় বলে, কি হয়েছে তোমার? বাবা আমাকে জোর করে বিয়ে দিয়ে দিতে চাচ্ছে, কিন্তু আমি বিয়ে করতে চাই না, প্লিজ আলিয়া আমাকে বাঁচাও। আলিয়ার হুট করে কি যেন হলো, সে হু করে হেসে ওঠে। শ্রাবণ করুণ চোখে তাকিয়ে থেকে বলে, আমার দুঃখে তুমি হাসছো? আলিয়া হাসি থামিয়ে দিয়ে বলে ওঠে, তুমি যেসব কথা বলছো সেগুলো তো মেয়েরা বলে, ছেলেদেরকে কেউ জোর করে বিয়ে দেয় নাকি? নারী পুরুষের বৈষম্য বন্ধ করো। আর আমাকে ফাঁসানো হচ্ছে, মানে মানে হলো আই লাভ ইউ। আমি তোমাকে বিয়ে করতে চাই। দেখো, আমার কাছে কালকে দুপুর পর্যন্ত টাইম আছে, এর মধ্যে যদি তুমি আমাকে মাফ করে না দাও, তাহলে আমি মিরপুর শেওড়াপাড়ার মাঝ রাস্তায় শুয়ে পড়ব, গাড়ি আমার গায়ে উঠলেও সরব না। আলিয়া মজা করে বলে, শেওড়াপাড়ায় মেট্রো রেলের জন্য যে জ্যাম পড়ে, মনে হয় না তোমার কিছু হবে। শ্রাবণ মুখ বোতা করে বলে, আমাকে ক্ষমা করবে? না। কেন? ইউ আর এ সাপ। সাপ আর শত্রুকে কবু ভরসা করিতে নাই। তুমি আমাকে সাপ বানিয়ে দিলে। তুমি যদি আমাকে ছলনাময়ী বলতে পারো, তবে আমি কেন তোমাকে সাপ বলতে পারবো না? শ্রাবণা আলিয়ার হাত ধরেই বলে, ঠিকই বলেছ, শত্রুকে বিশ্বাস করতে নেই। আমি না বুঝে বন্ধু বেশে থাকা শত্রুকে ভরসা করে হাড়ে হাড়ে পস্তাচ্ছি। ভার্চুয়ালি সে আমার অস্তিত্ব সব বিলীন করে দিয়েছিল। আলিয়া অবাক হলো। আসলেই তো, শ্রাবণের আগের অ্যাকাউন্ট ফেস কিছুই নেই, সব নতুন করে খোলা। শ্রাবণের ফ্যান ফলোয়ার অনেক বেশি ছিল আগে, কিন্তু এখন তার হাফও নেই। আলিয়া মনে করলো শেষবার তাদের যেসব চ্যাট হয়েছিল সেখানে শ্রাবণের টাইপিং স্টাইল কিছু আলাদা ছিল। তার মানে কি শ্রাবণ যা বলেছে সব সত্য? আসলেই কি হ্যাক হয়েছিল? সে বলে ওঠে, তুমি না নিজেই ইঞ্জিনিয়ার, তাও কেন হ্যাক হলো? ইঞ্জিনিয়ার জন্যই তো বুঝেছিলাম হ্যাক হয়েছে। আমি সব ঠিক করতে করতেই তো ও আমার ক্ষতি করে বসেছে। আসলে ওই দিন আমি অনলাইনে ছিলামই না, ও জানতো এই ব্যাপারটা, এজন্য হামলা করে যখন আমি অফলাইনে ছিলাম। তুমি কি আবির ভাইয়ের কথা বলছো? হ্যাঁ, ওই শালাই তো আমার এত বড় ক্ষতি করেছে। ওর সাথে না তোমার রগে রগে ভাব ছিল? শ্রাবণ ক্লান্ত হাসি হেসে বলে, ও যে সাফার শত্রুকে ভরসা করতে নেই। যাই হোক, তুমি যদি ক্ষমা না করো, তাহলে হয়তো বা আমি গাড়ির তলে গিয়েই মরবো না, কিন্তু ভিতরে ভিতরে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলবো, হয়তো আর আগের মতো হাসতেও পারবো না। আলিয়া চুপচাপ দাঁড়িয়ে যাচ্ছে। তারা ছাদের সামনে দাঁড়িয়ে থাকলেও ভিতরে ঢুকেনি, সিঁড়িঘরে দাঁড়িয়েই আছে। আলিয়ার কাছ থেকে কোনো উত্তর না পেয়ে শ্রাবণ সিদ্ধান্ত নিল আর বাসায় ফিরবে না, এখান থেকে সন্ন্যাসীর মতো ঘুরে ঘুরে বেড়াবে। আলিয়া তাকে বিয়ে না করলে সে হিমু হয়ে যাবে। নারায়ণগঞ্জ গিয়ে মাটি খুঁড়ে পূর্ণিমা রাতে মাটির গর্তে ঢুকে চন্দ্রবিলাস করবে। সে আলিয়ার হাত ছেড়ে দিয়ে পিছনে ঘুরে হাঁটা দিবে। সঙ্গে সঙ্গে আলিয়া তার কলার চেপে ধরে বলে, এই সাপ, কই যাও?
শ্রাবণ বলে ওঠে, এখান থেকে নারায়ণগঞ্জে যাব। নারায়ণগঞ্জের কোথায়? নারায়ণগঞ্জের কাছাকাছি ড্রেজার কলোনি। সেখানে কি করবে? মাটি খুঁড়ে হিমুর মতো বসে থাকবো। শ্রাবণের কথা শুনে আলিয়া হেসে বলে, কেন, তুমি কি সাপ নাকি বেজি নাকি পোকা যে মাটির ভিতরে গর্ত খুঁড়ে বসে থাকবে? মহাপুরুষ বা হিমুর মতো। তারপর আমার দুনিয়া হবে অ্যান্টিলজিক্যাল। আলিয়া হেসে বলে, মাথা নষ্ট হয়ে গেল নাকি? দেখো, আমি আয়শাকে বিয়ে করব না। কেন? ওর সাথে তো ঠিকই ঢ্যাং ঢ্যাং করে নাচলে। শ্রাবণ হতাশ হয়ে গেল এবং বলল, নাচা আর সংসার করা কি এক হলো? জানি না তো, জানতেও হবে না কিছু। যত জানবে ততই ঝামেলা। শুধু এইটুকু জেনে রেখো, কোনো এক পাগল তোমায় পাগল হওয়ার আগেই খুব ভালোবাসতো। এই সাপ, আমি এখনও তোমাকে ভালোবাসি। যাও, আজকে এই পূর্ণিমা রাতে তোমাকে ক্ষমা করে দিলাম। পূর্ণিমা রাত কাউকে ক্ষমা করার জন্য অত্যন্ত সুসময়। শ্রাবণের চোখ সিকসিক করতে লাগলো। সে আলিয়াকে চেপে ধরে বলে, জন্ম জনম ধরে তোমায় ভালোবাসি শেহজাদি। আমি হয়তোবা সুখের সন্ধানে হাঁটা শুরু করে দিয়েছি। আলিয়া বলে ওঠে, আচ্ছা, আয়শা কিসে পড়ে? এই জঘন্য মেয়েটার কথা কেন বলছো? বাদ দাও তো। না শ্রাবণ, ওকে কষ্ট দিয়ে আমি নতুন করে কিছু শুরু করতে চাই না। ও তোমায় ভালোবাসে। মেয়েটা তো বেশি বড় না, ইমেচিওর, মাত্র টিনেজ থেকে বেরিয়ে বড় হচ্ছে। ও ভুল করে ফেলেছে। তোমার উচিত ছিল ওকে গালিগালাজ না করে সুন্দর করে বোঝানো, কিন্তু তুমি তা তো করনি। এখন ফোন দিয়ে ওকে বোঝাও। ও যা করছে তাতে যদি ও সফলও হয় তাহলে দুজনই কষ্ট পাবে। ও একটা ডাইনি, ওরে থাপড়ানো দরকার। আলিয়া হেসে বলে, বল আমরা সবাই করে বসি। ফোন দিয়ে কি বলবো? লেখক সাহেব ফ্যাক্ট তুলে ধরবেন। সে ফোন দিল। আয়শার সঙ্গে সঙ্গে ফোন ধরে। শ্রাবণ বলে ওঠে, আয়শা, আমি দুঃখিত। রিয়েলি আই এম সরি। কেন? সেদিন রেস্টুরেন্টে তোমাকে অপমান করা আমার ঠিক হয়নি। আমি ফরগিভ ইউ। থ্যাঙ্কস। এবার শোনো, তুমি আমাকে ভালোবাসো তাই না? অবশ্যই। আই রেসপেক্ট ইউর ফিলিংস। বাট আয়শা, ভালোবাসা একতরফা থেকে হয় না। একতরফা ভালোবাসা শুধুই পোড়ায়। আমি তোমাকে ভালোবাসি না, আমি ভালোবাসি আমার কালনাগিনীকে। আমি তোমার হলে আমি নিজেকে হারিয়ে ফেলব। তুমি নিশ্চয়ই চাইবে না তোমার ভালোবাসা দুকে দুকে মরে যাক। তুমি আমার কাজিন, তোমার মঙ্গল চাই আমি সব সময়। তোমার জন্য আমার দোয়া রইল। আমি চাই তুমি অনেক সাকসেস হও, আকাশ স্পর্শ করার মতো উন্নতি সাধন করো জীবনে, ক্যারিয়ার করো। তোমাকে পাবলিকলি অপমান করা অনুচিত হবে আমার। জানো আয়শা, আমাদের গোটা একটা জীবন উচিত অনুচিত বুঝতে বুঝতে পার হয়ে যায়। আমি তোমাকে হ্যাপি দেখতে চাই। আমাকে তুমি ভুলে যাও। যে ভালোবাসা ক্ষতি বই আনে সেটা ভালোবাসা না, সেটা ভ্রম। আশা কাঁদতে কাঁদতেই বলে, তুমি যেদিন আমাকে এত লোকের সামনে থাপ্পড় মারলে আমি প্রচুর রেগে গিয়েছি। জিদ চেপে যায় আমার মধ্যে। কিন্তু আমি সত্যি তোমাকে ভালোবাসি। আই ক্যান ফিল ইউ। নেক্সট টাইম যখন দেখা হবে আমাদের, তখন আমাকে কাজিনের নজরে দেখবে। তোমার বয়স খুবই কম, কম বুঝো। বাস্তবতার সঙ্গে যখন জড়াবে তখন বুঝবে কি বিপদ ডেকে আনতে যাচ্ছিলে তুমি। ভালো থেকো। তোমার জন্য অনেক দোয়া। আমি কি তোমার জন্য অপেক্ষা করব? না। কাঁদতে পারবো তোমার জন্য শেষবারের মতো? শ্রাবণ না বলতে গিয়েও আলিয়ার দিকে তাকিয়ে স্মিত হেসে বলে, পারবে। ওপাশ থেকে আয়শার কান্নার আওয়াজ ভেসে আসে। শ্রাবণের মায়া লাগে। সে ফোনটা কেটে দেয়। রাত 10টা বাজে। সমুদ্র বাসায় ঢুকলো। এতক্ষণ যাবৎ সে ছাদেই ছিল। বাসায় আসতে দেখলো বাবার প্রিয় ড্রয়িং রুমে বসে টিভিতে কি যে অধীর আগ্রহ নিয়ে দেখছে। সমুদ্র বাসায় ফিরতে আবেগ ছেলেকে প্রশ্ন করে, বৌমাকে নিয়ে এলি না কেন? আব্বু, আজকে তো আমি ওইদিকে যাইনি, আগামীকাল দুপুরে যাব। আচ্ছা বস আমার পাশে, কথা আছে তোমার সাথে। সমুদ্র কিছুটা অবাক হলো। এরপর বাবার মুখোমুখি বসলো। আবেগ কিছুটা উচ্চ শব্দে বলে ওঠে, রোদেলা, এদিকে একটু আসো তো। প্রিয়র চোখে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কি হতে চলেছে? বাবা কি এমন বলবে? রোদেলা ড্রয়িং রুমে আসতে আবেগ বলে ওঠে, বসো, কথা আছে তোমাদের সঙ্গে। রোদেলা বসে পড়লে আবেগ বলে ওঠে, জানো, আমার বহু আগে থেকেই খুব ইচ্ছে ছিল আমার ছেলেমেয়েরা নিজের বাবার গাড়িতে করে ঘুরবে। প্রতি শুক্রবার আমরা পুরো পরিবার মিলে একসাথে গাড়িতে করে ঘুরতে যাব। বিয়ের পরপর এই ইচ্ছে টাকা না থাকার জন্য পূর্ণ হয়নি। আর যখন টাকা হলো তখন পরিবারেই আর কাছে পাইনি। এই কথাটা সবার মুখে বিষাদ এনে দিল। আবেগ বলে ওঠে, আমি চাইলেই গাড়ি কিনতে পারতাম অনেক আগেই, কিন্তু গাড়ি কিনেই বা কী করব যদি সেই গাড়িতে আমার ছেলে মেয়ে বা স্ত্রী না উঠতে পারে। এই জন্য আর সেই শখ আমি পূর্ণ করিনি, কিন্তু এখন চাচ্ছি গাড়ি কিনতে। আল্লাহর রহমতে গাড়ি কেনার সামর্থ্য আমার অনেক আগেই হয়েছে। প্রিয় বলে ওঠে, বাবা, তোমার ইচ্ছে অবশ্যই পূরণ করা উচিত।
এবারে সমুদ্র বলে ওঠে, টাকা থাকলে কালকে গাড়ি কেনা যাবে, চলো কালকেই ভালো কোনো শোরুমে চলে যাই। আবেগ বলে ওঠে, আমি শৌখিনের সঙ্গে কথা বলেছি, ও যাবে আমাদের সঙ্গে, ও তো ব্যবসা বাণিজ্য করে, এসব ভালো বোঝে। আচ্ছা। আবেগ কিছুটা থেমে বলে ওঠে, কালকে দুপুরে একজন অতিথি নিমন্ত্রণে আসবে, সবাই বাসায় থাকবে। ফিউ মাথা নেড়ে বলে ওঠে, আচ্ছা বাবা, আমি তো সবসময় বাসা থাকি। আবেগ বলে, সমুদ্র তুমি কাল সকালে বৌমাকে নিয়ে আসবে, দুপুরে ওরা আসবে, তখন বৌমা থাকলে আমি খুশি হব। আচ্ছা বাবা, আর হ্যাঁ, বিকেলে শোরুমে যাব। কালকে অফিস থেকে ছুটি নিলে অসুবিধা হবে? কালকে এমনিতেই বন্ধ। কেন বাবা, কালকে তো শুক্রবার। ও আচ্ছা, দেখলে 12 তারিখের হিসাব আর মনে থাকে না আমার। সমুদ্র মৃদু হাসে, বাবা এত স্বাভাবিক আছে কিভাবে? ওনাকে কি মা কিছু বলেনি? সমুদ্র বারবার মায়ের দিকে তাকাচ্ছে, মাও তার দিকেই তাকিয়ে আছে। তার চাহনি দেখে বোঝা যাচ্ছে মা বাবাকে কিছুই বলেনি। সমুদ্র ফোঁস করে একটা শ্বাস ছাড়ে, মা ভালোই করেছে বাবাকে না জানিয়ে। আপাতত বাবাকে খুব খুশি মনে হচ্ছে। প্রিয়র সাথে কী নিয়ে যেন কথা হচ্ছে। আচ্ছা, বাবা কি তার চেয়ে বেশি প্রিয়কে ভালোবাসে? প্রিয় মাত্র কিছুদিন আগে বাংলাদেশে ব্যাক করেছে, আর এতে বাবা আর সে কত গল্প গুজব করে। আর বাবার সঙ্গে সমুদ্র ছোটবেলা থেকেই থাকছে, তাও এভাবে গল্প করেনি কোনোদিন। প্রিয়র অট্টহাসির শব্দে সমুদ্র নিজেও হেসে দিল কিঞ্চিত। তার বোনকে হাসলে খুবই চমৎকার দেখায়। মজার বিষয় হলো, প্রিয় হাসলে তার ডান গালে হালকা টোল পড়ে। খুবই নিখুঁতভাবে লক্ষ্য না করলে বোঝা যায় না প্রিয়র ডান গালে টোল পড়ে। সমুদ্র তার মাকে বলে ওঠে, 1 কাপ চা বানাতে পারবেন? রোদেলা চমকে উঠে বলে, এখন? এখন তো রাতের ভাত খাওয়ার সময়, এই সময় চা খেলে ক্ষুধা নষ্ট হয়ে যাবে। মায়ের কথা শুনে সমুদ্রের হাসি পেল। ক্ষুধা নষ্ট হয় নাকি আবার? মজার কথা তো। সে বলে ওঠে, তাহলে চা বানানোর দরকার নেই, আপাতত ক্ষুধা নষ্ট করার ইচ্ছে আমার নেই। রোদেলা সূক্ষ্ম চোখে ছেলের দিকে তাকিয়ে আছে। ছেলেটা তার বড্ড বুদ্ধিমান, হুটহাট কথার পেছে তাকে ফেঁসিয়ে ফেলে। কিন্তু আজ ছেলের চেহারা দেখে মনে হচ্ছে ছেলে তার উপর কোনো রেগে নেই, বেশ সহজ গলায় কথা বলছে। বিয়ের পর থেকে ছেলের এই পরিবর্তনটা চোখে পড়ার মতো। এখন আর একটুতেই সে রেগে যায় না ছেলেটা। ইভানা হুট করে ছুটে এসে বলে, ভাই দেখো না, এত রাত হলো, শ্রাবণ তো এখনো বাসায় ফিরে আসেনি। আরে বিচলিত হয়ে গেল এবং বলল, শ্রাবণ বাসায় নেই? না, সেই যে দুপুরে গেছে, এখনও ফেরেনি। ওর বাবা বারবার ফোন দিচ্ছে, ও তো খুব চিন্তা করছে। কোনো বন্ধুর বাসায় গিয়েছে? হুম, সবাইকেই কল দিলাম, কেউ ওর কোনো খবর জানে না। ও তো এত রাত অবধি একা বাহিরে থাকে না। আবেগ বলে, চিন্তা করিস না সমুদ্র, তুমি দেখো তোর খোঁজ পাও কি না। সমুদ্র দ্রুত ফোন বের করে মেসেঞ্জারে শ্রাবণকে নক দেয়। মেসেঞ্জারে শ্রাবণকে 20 মিনিট আগে অ্যাক্টিভ শো করছে। সমুদ্র লাগাতার কল দিয়েই যাচ্ছে, শ্রাবণ ফোন ধরছে না। প্রায় আধ ঘন্টা পর বাসায় বেল বেজে ওঠে। গেট খুলতে দেখা গেল শ্রাবণ হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে আছে। ফুফু তাকে এক দফা বকাঝকা করলো, তাতে মনে হয় না শ্রাবণের মধ্যে কিছু হলো। সে নির্বিকার। শ্রাবণ ফ্রেশ হয়ে আসলে সবাই একসাথে খেতে বসে। শ্রাবণকেও বলা হলো সে যেন কাল বাহিরে না যায়। পরদিন বেশ সকালেই সমুদ্র আর আবেগ বাজারে গেল। বাজারে সবচেয়ে বড় রুই মাছ কেনা হলো। রুই মাছ কেনার সময় মাছের কান কিভাবে দেখতে হয় তা সমুদ্রকে আবেগ শিখিয়ে দিল। এরপর ইলিশ মাছ কেনা হলো। ইলিশ মাছ কেনার সময় আবেগ খুব মনোযোগ দিয়ে সমুদ্রকে মাছ চেনা শেখালো। সমুদ্র আগ্রহ নিয়ে সবটা দেখছে, তার বেশ ভালোই লাগছে। মনে হচ্ছে সে 6 বছরের বাচ্চা ছেলে, বাবা তাকে ABCD শেখাচ্ছে। এরপর তারা সবজি কিনতে গেল। সবজি কেনার সময় সমুদ্র আজকে নতুন একটা সবজি চিনল। এই সবজি তারা খায় না। সবজিটার নাম হচ্ছে চিচিঙ্গা। আকার আকৃতিতে সবজিটাকে তার ইন্টারেস্টিংয়ে লাগছে। বাজার শেষ করে আবেগ বাসায় ফিরল, কিন্তু সমুদ্র সোজা আয়ুর কাছে গেল। সমুদ্রের মনে দুশ্চিন্তা, ভয়, বেদনা একাকার হয়ে আছে, কিন্তু সে কাউকে বুঝতে দিচ্ছে না, এমনকি বাবা কেউ না। আয়নার সামনে গিয়ে বেল বাজালো। গেট প্রতি সময়ের মতো আলিয়াই খুলল। আলিয়াকে দেখে সমুদ্র নিজে অবাক। মেয়েটাকে আজকে মাত্রার বেশি বা অতিরিক্ত হাসি খুশি লাগছে, চোখ মুখ জল জল করছে। তাকে দেখে মনে হচ্ছে 7 হাতে পেয়ে গেছে সে। সমুদ্র প্রশ্ন করে, কি ব্যাপার আলিয়া, তোমাকে খুব হাসি হাসি লাগছে আজ? আলিয়া কথা শুনে একগাল হেসে বলে, ভাইয়া আজকে তো আমি অনেক বেশি খুশি। পৃথিবীর সবচেয়ে সুখী মেয়ে মনে হচ্ছে আজ নিজেকে। আমার জন্য দোয়া করবেন। সমুদ্র আলিয়ার মাথায় হাত রেখে বলে, মহান করুণাময়ের কাছে দোয়াই রাখি যেন সে আজীবন তোমাকে এমনই হাসি খুশি রাখে। সমুদ্রকে আরেক দফা নাস্তা খেতে হলো। নাস্তা খাওয়ার পর অথই এসে সবার সামনে দাঁড়িয়েই সমুদ্রকে উদ্দেশ্য করে বলে, বাবা আমার মেয়েটার দায়িত্ব তোমার হাতে দিলাম। মেয়েটা জীবনে অনেক কষ্ট পেয়েছে, আমি জানি তুমি ওকে খুব সুখে রাখবে।
আমাকে ক্ষমা করে দিও বাবা। সমুদ্র এক গ্লাস পানি খেয়ে বলে, মামি এসব কি বলছেন? কেন ক্ষমা চাচ্ছেন? অথই মাথা নিচু করে বলে, তোমার আম্মুর সঙ্গে আমার একটা বিষয় নিয়ে মনোমালিন্য হয়েছিল। এর জোর ধরে তার সঙ্গে আমি খারাপ আচরণও করেছি। সমুদ্র মৃদু হেসে বলে, আচ্ছা, ওনার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন, ওনার কাছে ক্ষমা চান, আমাকে কেন মাধ্যম বানাচ্ছেন? অথই মাথা নিচু করেই বলে, ওর সঙ্গে আমি আর কথা বলতে পারবো না, মুখও দেখাতে পারবো না। আমি কালকে অনেক বড় সত্য জেনে ফেলেছি। এরপর থেকে আমি অনুতপ্ত। তুমি আমার হয়ে তোমার মাকে বলে দিও আমি খুবই লজ্জিত। খুব। এও বলে দিও আমি ক্ষমা প্রার্থী তার কাছে। যদিও আমাকে ক্ষমা না করলেই খুবই খুশি হব। সমুদ্র এবারে মিষ্টি হাসল। মানুষ বড্ড আজব প্রাণী। সমুদ্র আয়নাকে নিয়ে বের হলো। বাসার সামনে রিকশা চেপে দুজনে পাশাপাশি বসে পড়ল। আয়না সমুদ্রকে দেখেই বলে, তোমার কি মন খারাপ? চিন্তিত লাগছে অনেক? সমুদ্র চমকে উঠে বলে, আরে না, চিন্তা কেন করব? ও, ফুফো ভালো আছেন? তুমি কেমন আছো? একদিনই নিশ্চয়ই আমি ভালো আছি থেকে মরে যাচ্ছি তোমাকে ছাড়া টাইপ হয়ে যাবে না? অত উত্তম প্রেমিক আমি হইনি। আয়না হিহি করে দুদণ্ড হেসে বলে, শুধু শুধু অনুভূতি চাপানোর বৃথা চেষ্টা করছো কেন? সমুদ্র খুব করে মন চাইলেও আয়নাকে শক্ত করে চেপে ধরে বলতে, আমি ভালো নেই আয়ু। বাবা ছাড়া আমি অসহায়। প্লিজ তুমি আমার বাবাকে ঠিক করে দিতে বলো। কিন্তু বলা হলো না রায়ুকে। সে নিজেই বলল না, ইচ্ছে করলো না বলতে। দুপুরের আগে আগে সমুদ্র আর আয়না চলে এলো। আয়না এসে ফুফুকে রান্নায় সাহায্য করতে লেগে পড়ল। হরেক রকমের রান্নার আয়োজন করা হচ্ছে। আয়না কিছুই জানে না, কেন রান্না হচ্ছে তাও জানে না। তবু কোনো প্রশ্ন না করে সে রান্নায় সাহায্য করতে লাগে। সমুদ্র গোসল সেরে নিল। এরপর সে, শ্রাবণ আর বাবা মিলে মসজিদে গেল। রঙ্গন এই নিয়ে 3টা পাঞ্জাবি বদলেছে। তার বেশ নার্ভাস লাগছে। সে এখন হালকা সবুজ রঙের পাঞ্জাবি পরে আছে। সে চুল আঁচড়ে নিল। এরপর রজব আলীকে ফোন দিল। শেষমেশ বেশি টাকা দিয়ে সে ছোটোখাটো এক অভিনেতাকে ধরে এনেছে। তার নাম রজব আলী। পার আওয়ার 1000 বাজেট। রঙ্গন মনের মধ্যে চিন্তার বস্তা নিয়ে বের হলো। বিয়ের আগে ধরা না খেলেই হয় তার। পিওর বাসায় পৌঁছাতেই তার পেট ব্যথা অনুভব হলো। সে বেল বাজাতেই পিও নিজে গেট খুলে কিছুটা অবাক হয়, রঙ্গনকে হাই বলল। রঙ্গন ভারী অবাক হয়। এই প্রথম কোনো পাত্রীকে সে নিজে গেট খুলে পাত্রকে হাই বলতে দেখল। প্রিয় সেজেগুজেই আছে, সুন্দর একটা সেলোয়ার কামিজ পরা। রঙ্গন রজব আলীকে নিয়ে সোফায় বসে পড়ল। সঙ্গে সঙ্গে আবেগ এসে পড়ে রুমে। রঙ্গন দাঁড়িয়ে যায়। আবেগ স্মিত হেসে বলে, আরো বসো বসো। রঙ্গন বসে পড়ে এবং রজব আলীকে দেখিয়ে যেই না বলবে উনি আমার বাবা। কিন্তু আফসোস, উনি আমার বললেও বাবা শব্দটা মুখ থেকে বের হচ্ছে না তার। কিন্তু কি আশ্চর্য, দুটো মাত্র অক্ষর, তাও মুখ দিয়ে এই শব্দ কিছুতেই যেন বের হচ্ছে না তার। 1 বছরের বাচ্চা হতো বাবাকে দেখলে বাবা বাবা বলে মাথা ব্যথা করে ফেলে। পাশে বসে থাকা ব্যক্তিটা বাবা নয়, জন্যই কি মুখ থেকে বাবা শব্দটা আসছে না? তাকে চুপ থাকতে দেখে আবেগ নিজ থেকে বলে ওঠে, তোমার বাবা উনি? রঙ্গন যে হ্যাঁ বলবে এটাও বলতে পারছে না। সব কেমন জানি গুলিয়ে যাচ্ছে। রজব আলী বলে ওঠে, জি ভাই সাহেব, কেমন আছেন? আবেগ বলে ওঠে, আসি মোটামুটি আল্লাহর রহমতে। প্রিয় রজব আলীকে সালাম দিল। রঙ্গন মাথা নিচু করে ফেলে। তার কেমন জানি লাগছে, মাথাও ব্যথা করছে তার। আবেগ বলে ওঠে, প্রিয় মা, নাস্তা পানি নিয়ে আসো। রঙ্গনের জন্য নাস্তা দেওয়া হলো। সে একটাও মুখে দিতে পারল না। তার কেমন জানি লাগছে। ইশাক রহমান রজব আলীর সঙ্গে কথা বলেই যাচ্ছেন। সঙ্গে রোদেলাও টুকটাক কথা বলছে। সে চুপচাপ বসে আছে। তার কেন যেন চিৎকার করে বলতে মন চাচ্ছে, এই লোক আমার বাবা না। আমার বাবা যেমনই হোক, যত অপরাধী করুক না কেন, সে আমারই বাবা। উনি যতই ভালো হোক, আই ডু নট কেয়ার। প্রথম দিন স্কুলে গিয়ে রঙ্গন কেঁদে দিয়েছিল। আজকেও খুব করে কান্না করে বলতে মন চাচ্ছে, আমি আমার বাবার কাছে যাব। প্রিয় নিজের রুমে বসে আছে। লজ্জায় তার গাল দুটো লাল হয়ে গেছে। সে ভেবেই পায়নি রঙ্গন তাকে দেখতে এসেছে। এটা বুঝেইনি সে। রঙ্গন মুখ ফুটে না বলেও সে কোনো দিনই এটা বুঝতে পেত না। বাবা তাকে আগে কেন বলেনি এসব কথা? উফ, তার বড্ড লজ্জা লাগছে এখন। কিছুক্ষণ আগে দুপুরে খাওয়ার পর মা তাকে আর রঙ্গনকে ছাদে পাঠালো একাকী কথা বলবার জন্য। প্রিয় তখনও এত সব বোঝেনি। আসলে বিদেশে এভাবে মেয়ে দেখতে যায় কেউ? তার মাথায় ছিল না, এ খেয়াল আসেনি। তার মাও কৌশলে কি সুন্দর করে বলে, যাও ওকে নিয়ে ছাদ থেকে ঘুরে আসো। প্রিয় ছাদে অনেক গাছ আর পাখি আছে। প্রিয় ভেবেছে সেগুলিই দেখবে হয়তোবা। একসাথে সিঁড়ি বেয়ে ছাদে উঠে সে রঙ্গনকে বিভিন্ন গাছপালার সঙ্গে পরিচয় করাতে লাগে। এইসব গাছের নাম সে আগে জানতো না। এখানে শিফট হওয়ার পর বাবা প্রতিটা গাছের নাম তাকে চিনিয়ে দিয়েছে।
প্রতিদিন সকালে সে আর বাবা গাছে পানি দিতে আসে। প্রিয় জালের সঙ্গে বেয়ে ওঠা শাক পাতা দেখিয়ে বলে, এগুলো কুমড়ো শাক। আর ওই যে ফুল দেখছো না, গোলাপি রঙের, ওটা বাগান বিলাস। নিচেও একটা আছে, ওটা আরও বড়। আর এটা তো চেনারই কথা, এটা হলো গোলাপ। প্রিয় উত্তেজিত হয়ে রঙ্গনের দিকে তাকালো। তার মুখে উল্লাসের ছিটেফোঁটাও নেই, বরং বিরক্ত দেখাচ্ছে তাকে। প্রিয় বলে ওঠে, হোয়াটস রং উইথ ইউ? সে মুখ বিকৃত করে বলে, আসো একটু কথা বলি। এসব গাছ দেখে তো আমি বোটানিতে স্কলারশিপ পাবো না। এভাবে কেন বলছো? সে তো কীভাবে বলবো? কই আসলাম তোমার সঙ্গে প্রেম আলাপ করবো তা না, তুমি আমাকে গাছ চেনাচ্ছ। এইসব গাছ চেনে আমার কী লাভ বলো তো? প্রিয় চোখ ছোটো ছোটো করে বলে, আমার সঙ্গে কথা বলেই বা কী লাভ? আমার সব লাভ, আসল মুনাফা ক্ষতি তো তোমাতেই। সরি। রঙ্গন প্রিয়র কাছাকাছি এসে দাঁড়ালো। প্রিয় ঘাবড়ে যায়, সে তোতলানো শুরু করে দেয়। ও, ওই যে ক্যাচ ক্যাচ শব্দ যারা করছে ওরা হলো মনু আর টুনু, লাভ বার্ড পাখি। রঙ্গন তাকে কাছে টেনে এনে বলে, যখন আমরা টোনাটনির সংসার পাতবো তখন এরকম গাছ লাগাবো, সব এক রকমের ফুল গাছ। কি ফুল গাছ জানো? নাইট কুইন। নাইট কুইন গাছের গন্ধ সারা রাত রুমে মৌ মৌ করবে। আমরা কিন্তু ঘুমাবো না, আচ্ছা? জেগে জেগে নাইট কুইন ফুলের সুগন্ধি নাকে নিব, সারা রাত একসঙ্গে গল্প করব। ফিউ এক জটকায় সরে এসে বলে, আমি কেন রাতে তোমার সঙ্গে থাকবো? ফিউ বোকা প্রশ্নে রঙ্গন খুব করে হাসে। এমন হাসি হাসলো যেন ফিউ খুব মজার একটা জোকস বলে ফেলেছে। ফিউ ঠোঁট উল্টিয়ে বলে, হাসো কেন? রঙ্গন হাসি থামিয়ে দিয়ে বলে, বারে, বিয়ে হলেও বুঝি আব্বু আম্মুর কাছে তুমি থাকবে? আমার এতে কিন্তু অভিযোগ নেই, শুধু আমার ভাগের ভালোবাসাটা দিলেই আমি শান্ত থাকবো। বলে প্রিয়কে চোখ মারল। প্রিয় তবুও কিচ্ছুটি বুঝলো না, তাই আবারও প্রশ্ন করলো, বিয়ে মানে? এসব কি বলছো? ভাইয়ের বিয়ে তো শেষ, আবার কার বিয়ে? রঙ্গন প্রিয়র গাল টেনে দিয়ে বলে, তোমাকে বিয়ে করে পালকি করে আমার ঘরে নিয়ে যাওয়ার ব্যবস্থা চলছে, তুমি কি কিছুই জানো না? প্রিয় মাথা নাড়িয়ে বলল, না। সে বলে ওঠে, আমি তোমাকে বিয়ে করব। প্রিয় চোখ বড় বড় করে তাকায় তার দিকে। রঙ্গন প্রিয়র গলা থেকে তার ওড়না নিজের হাতে নেয়। প্রিয়র চোখ দ্বিগুণ বড় বড় হয়ে যায়। সে মুচকি হেসে সুন্দর করে প্রিয়র মাথায় ওড়না দিয়ে দেয় এবং বলে ওঠে, ভাগ্যিস লাল রঙের ওড়না পড়েছ। জানো প্রিয়, তোমাকে এই মুহূর্তে বিয়ে করে ফেলতে মন চাচ্ছে আমার। এই কথা শুনে প্রিয় লজ্জায় মুচড়ে গেল। তখনই আজান দিয়ে দেয়। সে বলে ওঠে, আসো নিচে যাই, তোমাকে তো আবার বাসায় ফিরতে হবে। সে প্রিয়কে দিয়ে প্রিয়দের বাসার সামনে আসার সময় বলে ওঠে, মাথা থেকে ওড়নাটা সরিয়ে নাও গো, তা না হলে তোমার বাড়ির লোকেরা ভাববে তোমাকে আমি বিয়েই করে নিয়েছি। প্রিয় আবারও লজ্জা পায় এবং এই লজ্জাটা এখনও তার ভিতরে বিরাজ করছে। আপাতত সে রুমে বসে আছে। বাবা রুমে এলেন। প্রিয় বাবাকে দেখে আরও মাথা নিচু করে ফেলে। বাবার সঙ্গে মা ও ভাইয়াও এলো। বাবা বলে ওঠে, প্রিয়মণি, তোমার কি এই বিয়েতে আপত্তি আছে? প্রিয় লজ্জায় কথাই বলতে পারল না। এটা কিভাবে যেন মা বুঝে গেল। সে তার পাশে বসে বলে, উত্তর দিতে হবে না, মাথা নাড়লেই চলবে। আবেগ আবারও প্রশ্ন করে, তুমি কি বিয়ে করতে চাও নিজের ইচ্ছায়? প্রিয় সঙ্গে সঙ্গে মাথা নাড়িয়ে সম্মতি দেয়। সবাই মুচকি হাসল। আবেগ বলে ওঠে, ওরা বলল প্রিয় রাজি থাকলে আগামী শুক্রবার আক্ত পড়াবে, এরপর ধুমধাম করে বিয়ে। রোদেলা বলে ওঠে, এত তাড়া কিসের? ওরা আগে একে অপরকে চিনুক, তারপর দেখা যাবে। আবেগ বলে ওঠে, রঙ্গনের আগামী মাসে ট্রান্সফার হবে কিনা এজন্যই সে বিয়ে করে নিতে চাচ্ছে। মা, তোমার কোনো সমস্যা আছে? প্রিয় ভীষণ লজ্জা পেল। সত্যি বলতে তার একদমই কোনো সমস্যা নেই, বরং সেও চায় তার বিয়ে যেন হয়। অন্যদের কত শখ থাকে, কারো বাগান করার শখ, কারো লেখালেখির শখ, তো কারো ট্রাভেল করার শখ। কিন্তু প্রিয়র একমাত্র ব্যক্তি যার ভীষণ করে লাল শাড়ি পরে বিয়ে করার শখ। প্রিয় বলে ওঠে, আমার কোনো সমস্যা নেই। সমুদ্র প্রিয়কে কিছুটা ব্যঙ্গ করেই বলে, প্রেমের বিয়েতে তো সমস্যা থাকবেও না। এই ছেলেটার সঙ্গেই তো তুই আমার হলুদে নাচলি, যেভাবে নাচছিলি আমার তো সন্দেহ হচ্ছিল তখনই। এত ভিড়ে তোকে প্রশ্ন করতে পারিনি কবে থেকে পরিচয় হলো ওর সঙ্গে। প্রিয় উসখুস করতে লাগলো। আবেগ বলে ওঠে, তোমরা ভাই বোন কথা বলো, আমি আর তোমার আম্মু যাচ্ছি। সমুদ্র বলে ওঠে, কোথায়? রুমে যাব। বলে গেলে এত দ্রুত? শোরুমে যাব। ও আচ্ছা, বেস্ট অফ লাক বাবা, আমরা নতুন গাড়ি দেখার অপেক্ষায় থাকলাম। আবেগ সত্যি সত্যি রোদেলাকে নিয়ে বের হলো। বাবা মা যেতে শ্রাবণ সমুদ্র প্রিয়কে ঝেঁকে ধরল। শ্রাবণ প্রিয়কে নিয়ে মজা করছে, কিন্তু সমুদ্র ভাইয়ের কথা শুনে মনে হচ্ছে প্রিয়র প্রেম করাটা তার পছন্দ হয়নি। প্রিয় মনে মনে বলে, ভাইয়া কি এমনই হয়? নিজে প্রেম করবে অন্যের বোনের সঙ্গে, কিন্তু নিজের বোনকে অন্য ভাইয়ের সঙ্গে প্রেম করতে দিবে না। আচ্ছা, সে কি রঙ্গনের সঙ্গে প্রেম করছে? না, একদমই না, এটাকে প্রেম বলে না। তো
তবে কি বলে? আয়না পিওর পাশে বসে বলে, তুমি হ্যাপি তো পিও? পিও ভাবির দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, আমার ফেস দেখে কি মনে হচ্ছে তোমার ভাবি? আয়না বলে ওঠে, খুবই সুখী মনে হচ্ছে। শ্রাবণ বলে ওঠে, এ বল না, তোদের প্রেম কিভাবে শুরু হলো? পিও বিড়বিড় করে বলে, কুত্তা বলা দিয়ে শুরু হয়েছিল। সমুদ্র কিছুটা রেগে গিয়ে বলে, শ্রাবণ চুপ করো তো, বলে রুমের বাহিরে গিয়ে দাঁড়ালো। পিও বলে ওঠে, ভাবি ভাইয়া কি রাগ করেছে? আয়না ভাবলেশহীনভাবেই বলে, মানুষ 3 বেলা খায়, আর তোমার ভাই 3 বেলা রাগ করে। সমুদ্র উপাস থেকে বলে ওঠে, খুব দ্রুতই আমাকে আয়ত্ত করে ফেলেছ দেখছি। পিও আর আয়না হেসে দিল এই কথা শুনে। হাসার মতো কিছুই তো বলিনি। আয়না বলে, তবু আমরা হাসবো, হাসতে তো আর বারণ নেই। সমুদ্র আর কিছু না বলে চুপ হয়ে যায় এবং একদণ্ড থেমে বলে, আয়ু আমাকে চা দাও তো একটু। আচ্ছা দিচ্ছি। সমুদ্র বলে, ফিউ ছেলেটার কি নাম? ফিউ লজ্জা লাল নীল হয়ে বলে, রঙ্গন। পুরো নাম রঙ্গন আহমেদ। শ্রাবণ মজা নিয়ে বলে, রঙ্গন আহমেদের বাবুদের নাম কি রে? ফিউ উত্তর দেওয়ার আগে মুখ খুলেই বুঝে গেল ভাইয়া মজা নিচ্ছে। সে আবারও লজ্জা পেল। আয়নায় হেসে দেয়। আবেগ রোদেলাকে নিয়ে গাড়ি কিনতে গেল। বাজেটের মধ্যে 2টা গাড়ি পছন্দ হলো, একটা সাদা আর একটা কালো। আবেগের কালোটা পছন্দ হলেও রোদেলা চাচ্ছে না কালো গাড়ি কিনতে। তার নাকি কালো গাড়িকে কালো বিড়ালের মতো লাগে। সে চায় সাদা গাড়ি কিনতে। আবেগ বলে ওঠে, কালো গাড়ি যদি কালো বেড়ালের মতো হয়, তাহলে তো সাদা গাড়িও সাদা বেড়ালের মতো। রোদেলা আবেগের দিকে হাসি হাসি মুখ করে বলে, আমরা সাদা গাড়িই কিনবো ব্যাস। রোদেলা এখন আবদার ফেলতে পারেনি আবেগ। তারপর সাদা গাড়িই কেনা হলো। শৌখিন সাহেবও এসেছেন। টাকা পয়সা রেজিস্ট্রেশনের সব ঝামেলা চুকিয়ে শৌখিন সাহেব বলে ওঠে, আমি একজন ড্রাইভার এনেছি সঙ্গে, গাড়ি করে চলে যান ভাই। আবেগ বলে ওঠে, আচ্ছা। গাড়ির পেছনের সিটে তারা 2 জন বসে পড়ে। নতুন গাড়ি শো শো করে আগাচ্ছে। রোদেলার কী যা ভালো লাগছিল তা কেবল সেই জানে। বারবার চোখে জলও এসে গড়াগড়ি খাচ্ছিল। কিন্তু কাঁদা যাবে না, কাঁদলে আবেগ তাকে ধমক দিবে। হুট করে আবেগ তার ডান হাত চেপে ধরে। রোদেলা করুণ চোখে তার দিকে তাকালো। মানুষটার চোখে কতটা মায়া। রঙ্গন নিজের বাসায় ফিরেই কেঁদে দিল। নিজেকে আজ বহু বছর পর সে কাঁদছে। আচ্ছা, পিওকে ঠকানো কি তার ঠিক হচ্ছে? সে কি পিওকে ভালোবাসে? মন সঙ্গে সঙ্গে উত্তর দিল হ্যাঁ। সে বিছানায় গড়াগড়ি খেতে লাগে। কিন্তু কিন্তু পিওর পরিবারের জন্য তো সে তার মাকে কত অপমান সহ্য করতে হয়েছে, তার কি? রঙ্গনের মা গ্রামের সাদাসিধা মেয়ে ছিল। অল্প বয়সে বিয়ে হয়, কিন্তু গ্রামের কম শিক্ষিত মেয়ের জন্য বাবা তার মাকে প্রথম থেকে অবহেলা করত। এরপর তার বাবার জীবনে রোদেলা নামক নারীর আগমন ঘটে। বাবা রোদেলার মাঝে কী ছিল তা স্পষ্ট নয় রঙ্গনের কাছে, কিন্তু এতটুকু জানে এই মহিলার জন্য তার মাকে বাবার হাতে মার খেতে হতো। কেন সে রোদেলার মতো শিক্ষিত না, স্মার্ট না, সুন্দর না, শহরের না, এসব নিয়ে প্রায় মা ঝগড়া হতো। রঙ্গন এত সব বুঝতো না, কিন্তু এটা ঠিকই বুঝতো বাবা মায়ের সঙ্গে রোদেলার তুলনা করত। তার মা তো তুলনাতীত। বাবা যখন তাদের একা পেলে সেই মহিলার পিছনে পিছনে থাইল্যান্ড চলে যায়, তখন থেকে রোদেলাকে রঙ্গন ঘৃণা করে, প্রচুর ঘৃণা করে। তার ঘৃণার জোর এতই যে সকল ভালোবাসা তার কাছে হার মানবে। তার ফোন বেজে ওঠে। সে দৌড়তে রজব আলী বলে ওঠে, স্যার টাকা তো বিকাশ করলেন না? সে ফুস করে একটা নিঃশ্বাস নিয়ে বলে, হ্যাঁ দিচ্ছি, বকশিসও দিব। তোমার অ্যাক্টিং আসলেই পাটাপাটি। ধন্যবাদ স্যার। স্যার বলবেন না, আপনি আমার বাবার বয়সী। সমুদ্র তার রুমে গিয়ে গেট লাগিয়ে দিল। তার মেজাজ খারাপ। আশ্চর্য, তার একমাত্র বোনের বিয়ে, অথচ সে কিছুই জানতো না। ছেলে সম্পর্কে সে কিছুই জানে না। সমুদ্রের এক ফ্রেন্ড পুলিশ, সে তাকেই কল দিল। আজকে আর কুশল বিনিময়ের সময় নেই, তাই ডিরেক্ট পিওর কথা বলে ধানমন্ডি থানার এসপি সম্পর্কে জানতে চায় সে। তার ফ্রেন্ড ইনফরমেশন নিয়ে পরে জানাবে বলে কল কেটে দিল। তখনই আয়না চা হাতে নিয়ে রুমে আসে। রুমের দরজা খুলে দাঁড়াতেই সমুদ্র চায়ের কাপ হাতে নিয়ে চুমুক দিয়েই চা সরিয়ে রেখে বলে, চিনি হয়নি। আয়না ব্রু কুচকে বলে, 2 চামচ দিলাম তাও হয়নি। সমুদ্র শীতল কণ্ঠে বলে, না। আয়না বুঝলো সমস্যা আসলে চিনিতে না, সমস্যা জনাবের মেজাজে। তার মেজাজ খারাপ, খিটখিটে জন্য চায়ে চিনি লাগছে না। আয়না পিছন থেকে ঘুরে চুল ছেড়ে দিল। আজকে সারাদিনে চুল আঁচড়ানো হয়নি। সে যেই না চুল আঁচড়াতে যাবে অমনি সমুদ্র পিছন থেকে তাকে জড়িয়ে নিয়ে হাতে হাত চেপে বলে ওঠে, আমি 3 বেলা রাগ করি? বলো, এটা কি ঠিক? আয়না চিন্তিত ভঙ্গিতে বলে, না, সামান্য ভুল। সমুদ্র তাকে আরো শক্ত করে ধরে বলে, জানতাম আমার মতো শান্তশিষ্ট ছেলে কোনোদিনই 3 বেলা রাখতে পারে না। তুমি 3 বেলা না, 4 বেলাই রাখো। সমুদ্রের মুখ বোতা হয়ে যায়। সে আয়নাকে আরো নিকটে এনে বলে, 4 বেলা যদি রাগ ঝাড়ি তোমার উপরে,
তাহলে 2 মাসেই তো তোমার প্রাণ নাই হয়ে যাবে। আয়না নিজেকে ছাড়াবার বৃথা চেষ্টা করতে লাগে। সে আয়নাকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে আয়নাকে পুনরায় জড়িয়ে ধরে। আয়নার চোখ বুজে ফেলে, তার গা শিরশির করছে। সমুদ্র বেশ কিছুক্ষণ সেভাবে দাঁড়িয়ে থেকে আয়নাকে সরিয়ে দিয়ে স্বাভাবিক হলো। কিছুক্ষণ পর সমুদ্রের ফোন আসে তার ফ্রেন্ডের কাছে। সে ফোন রিসিভ করতে ওপাশ থেকে বলে ওঠে, তুই কি রঙ্গনের কথা বলছিলি না? সমুদ্র ব্যতিব্যস্ত হয়ে বলে, হ্যাঁ, আমি খোঁজ নিয়েছিলাম। ও নাকি অনেক ভালো, সৎ অফিসার। মেইলি কোনো সমস্যা বা রেকর্ড নাই। মিশুক অনেক, ব্যবহারও ভালো। সমুদ্র কিছুটা চিন্তামুক্ত হয়ে বলে, ওর বাবা মা সম্পর্কে কিছু জানিস? না রে, আমি তো ডিপার্টমেন্টের লোকদের মাধ্যমে খবর নিয়েছি, পরিবারের খবর জানি না। একটু খোঁজ নিতে পারবি? অবশ্যই পারবো, একটু টাইম দে। আচ্ছা। সমুদ্র ফোন রেখে বিছানায় চিৎপটাং হয়ে শুয়ে আয়নাকে বলে, ওগো শুনছ? আয়না বাড়ি অবাক হলো সমুদ্রের মুখে এমন কথা শুনে। সে বলে ওঠে, কি? মাথাটা টিপে দাও তো আমার। আয়ু সমুদ্রের পাশে বসলো। সঙ্গে সঙ্গে সমুদ্র তার কোলে মাথা রেখে ঘুমের ভান করে। আয়না সযত্নেই সমুদ্রের মাথা টিপে দিতে লাগলো। বেশ কিছু সময় যাওয়ার পর সমুদ্র কর্কশ কণ্ঠে বলে, একবার চুমু খেলেও তো পারো, কিন্তু না, তুমি তা খাবে না। ভালো জিনিস তো খাবে না, পেটে সয় না তোমার ভালো খাবার। খাবে কি? ভাত। ভাত শরীরের জন্য বিষ। আমাকে কাল থেকে লাল চালের শুকনো রুটি দিবে। সমুদ্র আর কথা বলতে পারল না। আয়না আলতো করে তার ঠোঁট সমুদ্রের ঠোঁটের সঙ্গে মিশালো। সমুদ্র তখন একেবারেই নিশ্চুপ হয়ে যায়। ঝুম বৃষ্টি শুরু হয়েছে সকাল থেকে। অনবরত বৃষ্টি হচ্ছে, থেকে থেকে থামছে, কিন্তু আবারও কিছু সময় পর বৃষ্টির ফোঁটা পড়া শুরু করেছে। ফিউ মন খারাপ করে বসে আছে। আজকে বৃষ্টি হওয়া দরকার পড়লো? এটা বৃষ্টির মাস নাকি? এটা সামার। সামারে কেন রেইনফল হবে? স্ট্রেঞ্জ। তবে সে উপভোগও করছে বেশ। রেন জিনিসটাই তার কাছে দারুণ লাগে। আজকে কেন বৃষ্টির ফোঁটায় পড়ায় চারিপাশের প্রকৃতির সৌন্দর্য 3 গুণ বৃদ্ধি পেয়েছে। সে অবাক নয়নে বারান্দায় দাঁড়িয়ে আছে। আলিয়া রুমে ঢুকে বলে, এই যে ব্রাইট, এভাবে বারান্দায় দাঁড়িয়ে থেকে গায়ে কি পানি লাগাচ্ছ? অসুখ বেঁধে গেল। আসো রুমে আসো। প্রিয় প্রায় লাফিয়ে এলো বারান্দা থেকে। তাকে দেখে আলিয়া মুচকি হেসে বলে, তুমি মনে হয় একমাত্র বউ যে কিনা নিজের বিয়েতে এত বেশি খুশি। প্রিয় একগাল হেসে বলে, আমি আসলেই অনেক বেশি হ্যাপি আজকে। তো পুলিশ সাহেবের প্রেমে মাতোয়ারা হয়ে গেছেন আমাদের ডেন্টিস্ট। প্রিয় হেসে বলে, জানো, রঙ্গনের দাঁত না একদম ইঁদুরের মতো, সোজা চকচকে সাদা। আলিয়া হু হু করে হেসে দিল। তখনই আয়না খাবারের প্লেট হাতে ঢুকলো। সে বলে ওঠে, ফিউ তুমি খেয়ে নাও, একটু পর সাজাতে আসবে তোমাকে, এরপর আর টাইম পাবে না। ফিউ বলে ওঠে, ভাবি আমাকে খাইয়ে দাও, আমার বিয়ে, এতটুকু আদর তো আমার প্রাপ্যই। আয়না পোলাও মাখিয়ে ফিউর মুখে তুলে দিয়ে বলে, তোমার আদর তো সবসময় সেম থাকবে, বিয়ের আগেও যা, বিয়ের পরেও তা। প্রিয় ভাবির হাতে খেয়ে নিল। এই কয়েকটা দিনে ভাবির সঙ্গে তার সম্পর্ক আরও মজবুত হয়েছে। প্রিয় অসাধারণ একটা মেয়ে। ভাবির এত গুণ যে প্রিয় অবাক হয় এই গুণবতী মেয়েটা তাদের ঘরের মানুষ, আপন মানুষ। প্রিয়র বিয়ের সব ডালাই আয়না ভাবি আর আলিয়া তৈরি করেছে। কি সুন্দর করে ডিজাইন করে, কি সুন্দর আঁকা সব নকশা। ভাবি তো কালকে রাত জেগে এক গাদা পিঠাপুলিও বানিয়েছে। প্রিয়কে খাইয়ে দিতে দিতে আয়না বলে ওঠে, জানো, ফুফুনা একটু আগে চোখের পানি মুছতেছিল। আমি দেখতে অন্যদিকে তাকালো। প্রিয়মণি, খাওয়া হলো, তুমি একটু ফুফা ফুফির সঙ্গে সময় কাটাও। প্রিয় বলে, আচ্ছা। আজকে শুক্রবার। দেখতে দেখতে 7 দিন কেটে গেছে। এই 7 দিনে প্রিয়র মধ্যে তুমুল পরিবর্তন ঘটে গেছে। এখন তার সব কিছুতে রঙ্গন নীরব ভূমিকা পালন করছে। এই যে লাল বেনারসি শাড়িটা আজকে যেটা সে বিয়েতে পরবে, এটা রঙ্গনই তো পছন্দ করে দিল। প্রিয় খেতে খেতে লাল শাড়িটা হাতে নিয়ে আদর করলো। এই 7 দিনে প্রায় সারা রাত জেগে সে রঙ্গনের সঙ্গে গল্প করেছে। সে খুব সুন্দর জোকস মারতে পারবে। এমন এমন জোকস মারে যে প্রিয়র হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায়। এই তো 7 দিন আগেও মানুষটা তার পছন্দের মানুষের তালিকায় ছিল, কিন্তু আজকে এই মুহূর্তে ব্যক্তিটা তার ভালোবাসার মানুষদের মধ্যে শীর্ষে অবস্থান করছে। প্রিয় লাজুক হাসছে। সে জানে রঙ্গন তাকে খুব সুখে রাখবে। ভরসা হয়ে গেছে তার মানুষটার প্রতি। হুট করে এত ভালোবাসা কিভাবে যে রঙ্গনের প্রতি হয়ে গেল সে বুঝলও না। ভাবিকে প্রশ্ন করেছিল এই বিষয়ে। ভাবি বিজ্ঞদের মতো করে উত্তর দিল, বিয়ে শব্দটাই নাকি এমন, বিয়ের মধ্যে নাকি ভালোবাসা লুকিয়ে থাকে। ভাবি নাকি বিয়ের আগে অবধি ভাইয়াকে ভালোবাসত না, কিন্তু বিয়ের পর তার কী যে হলো, এক দণ্ডের মধ্যে সে ভাইয়াকে ভালোবেসে ফেলে। বিয়ের মাধ্যমে নাকি ভালোবাসা মজবুত হয়। প্রিয় সবটা মনোযোগ দিয়েই শুনছিল। খাওয়া শেষ করে সে মায়ের রুমে গেল। মা কাজ করছেন। কি কাজ করছেন তা প্রিয় বুঝল না,
কিন্তু সে পিছন থেকে গিয়ে মাকে জড়িয়ে ধরে। রোদেলা হালকা কেঁপে ওঠে। সে জানে এটা পিউ। ছোট থেকে পিউর ঠিক এভাবে জড়িয়ে ধরার অভ্যেস। সে পিউর মা দিকে না ঘুরে তার হাত চেপে ধরে বলে, আমার মেয়েটা কত বড় হয়ে গেছে টেরই পেলাম না। সেদিনই তো তুমি তোমার বারবি ডলের বিয়ে দিতে, অথচ আজ তোমারই বিয়ে। আমার যেন বিশ্বাসই হচ্ছে না। পিউ হাসতে গিয়েও কেঁদে দিল। হুট করে তার ভীষণ কান্না পেয়ে যায়। রোদেলা মেয়ের দিকে তাকিয়ে বলে, একদমই কাঁদবি না রে মা। তোর জন্য কাঁদা তো ভারং। যার জন্য যেটা ভারং তাকে সেটা করতে হয় না। পিউ কান্না থামিয়ে মায়ের মুখে মাথা রাখল। মায়ের গায়ের গন্ধ নাকে আসতে চোখ বন্ধ করে। মায়ের গন্ধটা তার কত আপন। পিউ মায়ের সঙ্গে কিছু সময় কাটিয়ে সাজার জন্য চলে গেল। তাকে সাজাতে পার্লার থেকে আর্টিস্ট এসেছে। তার হাত ভর্তি মেহেদি, ডান হাতের মাঝে রঙ্গন লেখা আছে। সে চেয়ারে বসতে মেকআপ আর্টিস্ট তার চেয়ার আর ফাউন্ডেশন দেওয়া শুরু করে দিল। রঙ্গন চুপচাপ নিজের ড্রয়িং রুমে বসে আছে। পরনে তার বিয়ের পাঞ্জাবি, মাথায় পাগড়ি পরে আছে সে। কেন যেন সে খুব ঘামছে। কপাল ঘামছে, গা ঘামছে তার। পাঞ্জাবির পিছনের অংশ ভিজে গেছে তার। সে এক গ্লাস লেবুর শরবত খেয়ে নিল। পিওর বড় ভাই তাদের ডিপার্টমেন্টে খোঁজ নিয়েছে। ভাগ্যে সে কিছু জানতে পারেনি। রঙ্গন যা যা জানাতে চেয়েছে সেসবই জেনেছে সমুদ্র। রঙ্গন উঠে দাঁড়ালো। কিছুক্ষণের মধ্যে সে বের হবে। তার বুকটা হাহাকার করছে। তার বিয়ে, অথচ তার ছোট বোনটা নেই। এই মেয়েটা তাকে যে খুব সম্মান করে সেটা সে বুঝে, ভালোবাসে খুব, অথচ সে শুধু বকাঝকাই করে। সে ঠিক করলো বিয়ের পর রুষার বাবাকে এনে এখানে রাখবে। রুষার ক্লাস অনলাইনে চলছে, কোনো সমস্যা হবে না। হুট করে পিওর পরিবার দেখে তার নিজের পরিবারের কথাও খুব মনে পড়ছে। সে রজবালিকে কল লাগায়। এ কয়েকদিনে রজবালির সঙ্গে তার খুব ভাব হয়ে গেছে। রঙ্গনের একটা দিক খুব ভালো, সে যায় কারোর সঙ্গে খুব দ্রুত ভাব জমাতে পারে। রজবালি আসতে রঙ্গন বেরিয়ে পড়ে। বরযাত্রী হিসেবে তার কয়েকজন বন্ধুও আসবে। মোট 7-8 জন মানুষ তারা। সমুদ্র আবেগকে কোনো কাজই করতে দিচ্ছে না। সে একা হাতে সবটা সামলাচ্ছে। আবেগ ধমক মেরে বলে, সমুদ্র বাবা, তুমি একা পারবা না সব সামলাতে। তুমি নিজেই তো ছোট, কি করে সামলাবে সব? ওপাশ থেকে শ্রাবণ বলে ওঠে, মামা ভাইয়া ছোট নাই, 2 দিন পর নিজেই বাবা হবে। সমুদ্র কড়া চোখে শ্রাবণের দিকে তাকায়। আবেগ কিছুটা হয়ে যায়। শ্রাবণের কথা কিন্তু ঠিকই, সমুদ্র যথেষ্ট বড় হয়ে গেছে, কিন্তু তার কাছে এখনও ছেলেকে ছোটই মনে হয়। তার চোখে ছেলে কোনোদিন বড়ই হবে না। সমুদ্র ক্যাটারিংয়ের লোকের সঙ্গে কথা বলে বিল মেটালো। ছেলেপক্ষ চলে আসবে। সমুদ্র এখন রঙ্গনকে নিয়ে নিশ্চিত, ছেলেটা ভালো। এই 7 দিনে তার ব্যবহারে সে মুগ্ধ। তার বন্ধু এখনও রঙ্গনের পরিবার নিয়ে কোনো খবর দিতে পারেনি। ইনফ্যাক্ট তার ফোনই অফ। যাকে পিওর খুশির কাছে এসব খুবই তুচ্ছ। রঙ্গনের সঙ্গে বিয়ে ঠিক হওয়ায় পিও অন্তত খুশি। এটাই তো সে চায়, বোনের সুখ। সমুদ্র কাজে ব্যস্ত হয়ে যায়। হুট করে আয়না এসে দাঁড়ালো তার সামনে। সমুদ্র বিরক্ত হয়ে বলে, কি হয়েছে? এভাবে মুখের সামনে এসে দাঁড়ালে কেন? আয়না এক গ্লাস জুস সমুদ্রের পানি এনে ধরে বলে, সকাল থেকে তো কিছুই খাওনি, এবারে জুসটা খেয়ে নাও। সমুদ্র জুসের গ্লাস হাতে নিয়ে বলে, স্বামীর কথা তাহলে মনে আছে তোমার? আমি তো ভেবেছি তুমি আমাকে চেনোই না। যদি কেউ এসে বলে, আপা শাদমিন রহমান সমুদ্র কে, আমার বিশ্বাস তুমি বলবে, হু ইজ শি? হি। আয়না হেসে দিল। কালকে রাতে আয়না পিওর সঙ্গে ছিল, এজন্য সমুদ্র তার সঙ্গে রেগে আছে। আয়না সমুদ্রের চুল এলোমেলো করে দিয়ে চলে যায়। সমুদ্র তখনই জুস খাচ্ছে। জুসের গ্লাস টেবিলে রাখতে তার বন্ধুর কল। সমুদ্র ফোন ধরতে সে ওপাশ থেকে বলে ওঠে, দোস্ত তোকে ভুল তথ্য দিয়েছিলাম। ওই রঙ্গন বিরাট বড় প্রতারক। ওর বাবা গাজীপুরে থাকে। তার নাম রিশাদ আহমেদ, রজব আলী না। সমুদ্রের মাথায় বাস ভেঙে পড়ে। সে কি বলবে বুঝে পাচ্ছে না। তার ফ্রেন্ড বলে ওঠে, আমাদের চোখে পট্টি বেঁধে রেখেছে ও, তুই জলদি বনানি আয়। এখন আসবো? হ্যাঁ আয় এখনই। সমুদ্র সব ফেলে বেরিয়ে পড়ে। আয়না অবাক হয়ে গেল। সমুদ্রকে কিছু জিজ্ঞেস করারও সুযোগ পেল না সে। এখনই বরযাত্রী আসবে আর কনের ভাই বাহিরে চলে গেল। সমুদ্র বের হয়ে যাওয়ার 8 ঘন্টা পর রঙ্গন উপস্থিত হয়। আয়নার ঘাম ছুটতে লাগে। কি করবে সে? সবাই সমুদ্রকে খুঁজছে। পুহু 3 বার সমুদ্রকে খুঁজেছে। এদিকে তার ফোন অফ। আয়না বেশ চিন্তায় পড়ে যায়। আয়নার বাসা থেকেও সবাই এসে গেছে। প্রিয় রেডি কাজে চলে এসেছেন। আয়না খুব বুদ্ধি করে কাজী সাহেবকে খেতে বসিয়ে দিয়েছেন। সমুদ্র আসা অবধি কিভাবে সে এত সব ম্যানেজ করবে? প্রিয়কে আলিয়া বাহিরে নিয়ে এলো। প্রিয়কে দেখা মাত্রই রঙ্গনের মনে হতে লাগে কেউ যেন তার বুকে হাতুড়ি দিয়ে পেটাচ্ছে। সে বড় বড় করে দম পেলে মুগ্ধ চোখে প্রিয়র দিকে তাকিয়ে রইল। প্রিয়কে তার পাশে বসানো হয়।
রঙ্গনে তো যায় যায় অবস্থা। সে ডোক গিলে বলে, পিউ আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। পিওর মুচকি হেসে বলে, আই লাভ ইউ টু। এই 3 শব্দ শুনে রঙ্গনের কলিজা ঠান্ডা হয়ে যায়। তার খুব করে মন চাচ্ছিল পিও নরম হাতটা শক্ত করে চেপে ধরতে, কিন্তু কেমন যেন এক দ্বিধায় এটা সম্ভব হলো না। বিয়ে পড়ানো সব ব্যবস্থা হয়ে গেলেও সমুদ্রের কোনো খোঁজ নাই। সে লাপাত্তা। সবাই সমুদ্রের জন্য অপেক্ষা করছে। কাজী সাহেবও বসে আছেন। রঙ্গনের বন্ধুরা বলে ওঠে বিয়ে পড়িয়ে ফেলতে, কিন্তু পিও না বলে আপত্তি করে। সে ভাইয়ের অনুপস্থিতি কিছু করবে না, ভাই আসা অবধি অপেক্ষা করতে হবে। রঙ্গনও আর জোর করেনি, কেন যেন তার মন কু ডাকছে। অস্থিরতাতে চিন্তা করার ক্ষমতা লোপ পেয়েছে। ঘন ঘন শুকনো ডোক গিলছে সে। আরও 15 মিনিট পর সমুদ্র ফিরল। তাকে আসতে দেখে রঙ্গন স্বস্তি পায়। সমুদ্রে এসে সোজা ঠাপটা তাকে প্রশ্ন করে, রঙ্গন, তোমার বাবা কোথায়? সে গাবড়ে গিয়ে রজবালিকে উদ্দেশ্য করে বলে, ওই যে উনি সোফায় বসে আছেন ভাইয়া। সমুদ্র সঙ্গে সঙ্গে রঙ্গনের শার্টের কলার চেপে ধরে উঠে দাঁড় করিয়ে বলে, উনি তোর বাপ? তাহলে রিশাদকে? তোমার চাচা লাগে রিশাদ আহমেদ তাহলে? এত বড় প্রতারণা! রঙ্গন চুপ হয়ে যায়। সে খেয়াল করলো হুইল চেয়ারে করে রিশাদ আর রুষা বাসার ভিতরে ঢুকল। তাদের দেখে রঙ্গন চোখ বন্ধ করে বলে ওঠে, শিট। সমুদ্র এলোপাতাড়িভাবে রঙ্গনকে মারতে লাগে। পিউ উঠে দাঁড়ালো এবং ভাইয়াকে থামানোর চেষ্টা করতে লাগে। সমুদ্রে পিউকে ধমক দিয়ে বলে, পিউ, তুই চুপ থাক। এই ছেলে আমাদের সর্বনাশ করতে এসেছে। তোকে ফাঁসাচ্ছিল আর তুই ফেঁসেও যাচ্ছিলি। পিউ কাঁদো কাঁদো হয়ে বলে, ভাইয়া, ও কেন এমনটা করবে? ও তো আমাকে ভালোবাসে। আবেগ বলল, এসব কি করছো তুমি সমুদ্র? তুমি ওকে ছাড়াও। সবাই সমুদ্রকে দোষারোপ করলো। রোদেলা স্তব্ধ, কারণ সে রিশাদকে দেখেছে। সমুদ্র হুঙ্কার দিয়ে বলে ওঠে, আব্বু, রঙ্গন রিশাদ আহমেদের ছেলে। রজব আলী কেউ হয় না তার। এই ছেলে আমাদের সঙ্গে মিথ্যে অভিনয় করেছে। বিশ্বাস না হলে রঙ্গনের বাবার সঙ্গে কথা বলো। রিশাদ হুইল চেয়ারে করে রঙ্গনের সামনে এসে অবিশ্বাস ভঙ্গিতে বলে ওঠে, এসব কি? তুমি নিজের বাবার পরিচয় লুকিয়ে বিয়ে করতে এসেছ? বাবা, তুই বিয়ে করবি অথচ নিজের জন্মদাতা বাবাকেও জানালি না? এত অধপতন হলো কিভাবে তোর? সে মাথা নিচু করে ফেলে। সমুদ্রের চিৎকারে তার ছোট বোন রুষা কেঁদে ফেলেছে। সে বেশ শব্দ করেই কাঁদছে। রঙ্গনের মুখে কোনো কথা নেই। এভাবে যে সবার সামনে এক্সপোজ হবে কে জানত? বাবা এসে হাজির হলো বা কীভাবে? আজকের পর থেকে সে বাবাকে মুখ কীভাবে দেখাবে? রোদেলা রিশাদের সামনে গিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলে, রঙ্গন তোমার ছেলে? রিশাদ মাথা নেড়ে বলে, হ্যাঁ। তাহলে রজব আলীকে? আমি জানি না। রোদেলা এবারে রঙ্গনের কাছে গিয়ে বলে, রঙ্গন, তুমি কি আমাদেরকে মিথ্যে কথা বলেছ? এভাবে শিট করে বাটপারি করার মানেটা কি? রঙ্গন মাথা নিচু করে রাখল। রোদেলা ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে, চুপ করে মাথা নিচু করে রাখলেই তুমি পার পাবে না। কেন এমনটা করেছ? রিশাদ তোমার পিতা হওয়ার সত্ত্বেও তুমি মিথ্যে কেন বললে? আমাদের সঙ্গে তোমার সমস্যাটা কি? কি চাও তুমি? রঙ্গন চোখ তুলে বলে, প্রতিশোধ নিতে চাই। তার মুখে এমন কথা শুনে উপস্থিত সকলে স্থির হয়ে যায়, স্তব্ধ হয়ে যায়। সে বলে ওঠে, আপনার জন্যই তো আমার মা বেঁচে নেই। আপনার জন্য আমার বোন মারা গেছে। আপনার জন্য আমার বাবা আমাকে ফেলে চলে গিয়েছিল। রিশাদ তাকে ধমক দিয়ে বলে, এসব কি বলছো তুমি? ঠিকই বলছি বাবা। এই সেই মহিলা না, যার জন্য তুমি আপনার মাথা নষ্ট হয়ে গিয়েছিল, যার জন্য আপনি আমাদের রেখে থাইল্যান্ড গেলেন। উনি সে রোদেলা, যার সাথে আপনি আমার মায়ের তুলনা করতেন। উনি তো সেই মহিলা যার সেই আপনার পরক্রিয়া ছিল। এতটুকু বলতেই সমুদ্র তার শার্টের কলার চেপে ধরে বলে, খবরদার, আমার মায়ের নামে একটা বাজে কথা বললে এক্ষুনি তোকে জানে মেরে ফেলবো। সে চুপ করে যায়, কিন্তু চোখে আগুন, বুকে জ্বালো ব্যথা। রিশাদ বলে ওঠে, রঙ্গন, চলো বাসায় চলো। এসব করার আগে সত্যটা যাচাই করে নিলে তাহলে আর এমন লজ্জিত হতে হতো না। রোতেলা চিৎকার করে বলে, আর কোনো দিন আমার মেয়ের ধারে কাছেও আসবে না। রঙ্গন একবার পিউকে দেখে নিয়ে পাগড়িটা ফেলে দিয়ে একটা শ্বাস নিল। তারপর টলমল চোখে পিউর দিকে তাকিয়ে বলে, পিউ, ট্রাস্ট মি, আই লাভ। পিউ ভীষণ জোরে চেঁচিয়ে বলে ওঠে, শাট আপ, জাস্ট শাট আপ। আমার বাসা থেকে এক্ষুনি এই মুহূর্তে চলে যাও। আমার সামনে তুমি কিভাবে আমার আম্মুর অসম্মান করো? হাউ ডেয়ার ইউ! আমার কথা শোনো। তোমার কোনো কথা শুনতে আমি বাধ্য না। তুমি আমার বউ, বিয়ে হয়নি, আর কোনোদিন এটা সম্ভবও হচ্ছে না। রঙ্গনের মাথায় যেন বাজ পড়ে যায়। সে আমতা আমতা করে বলে, এসব কি পিউ? প্লিজ আমার কথাটা শোনো। পিউ রঙ্গনের দেওয়া নেকলেস খুলে মেঝেতে ফেলে দেয়, নিজের রুমে ডেকে যায়। আলিয়া তার পিছন পিছন ছুটতে লাগে। সমুদ্র রঙ্গনকে গাঢ় ধাক্কা দিয়ে বের করে দেয়। রিশাদ আর রুষা বিস্ময়কর চোখে তার দিকে তাকিয়ে আছে। রঙ্গন তাদের উপেক্ষা করে একে একে বিয়ের পাঞ্জাবি পরে হাঁটতে লাগে। আবেগ রোদেলা থ হয়ে দাঁড়িয়ে যায়।
কি বিপদ তাদের মাথায় ছিল। যদি পিওর বিয়ে হয়ে যেত ছেলেটার সঙ্গে, তাহলে তো তাদের মেয়ের জীবন নরক হয়ে যেত। রোদেলা বা আবেগ কেউই রিশাদের ছেলের সঙ্গে নিজের মেয়ের বিয়ে দেওয়ার কথা ভাবতেও পারবে না। রঙ্গন প্রায় ডুলতে ডুলতে বাসার সামনে ফুটপাতে বসে পড়ে। চোখ টকটকে লাল হয়ে আছে তার। হাতে ভাঙা নেকলেসটা শক্ত করে ধরা। এটাই তার মায়ের শেষ স্মৃতি, অথচ পিও এক মুহূর্তে ভেঙে দিল এটা। রঙ্গন প্রায় কেঁদেই ফেলল। তার বুকে ব্যথা করছে বেশ। সে বিড়বিড় করে বলে ওঠে, যে মেয়ে তার মায়ের সম্মান করতে জানে না, তাকে সে কোনো দিনও ভালোবাসবে না। রঙ্গন হুঙ্কার দিয়ে বলে ওঠে, হে করুণাময়, জগৎ থেকে ভালোবাসা তুলে নাও। এই ভালোবাসা পোড়ায় অনেক। সে চোখ মুছে বাড়ির পথে যাত্রা শুরু করে। আজকে থেকে প্রিয় নামক শব্দটা তার জীবনের অভিধান থেকে মুছে গেছে। রঙ্গন যেই কিনা প্রেম প্রদীপ গল্পে এক পশা বৃষ্টির ন্যায় এসেছিল, সে আজ এই শেষ যাত্রায় এসে এক ঝিরিঝিরি আষাঢ়ের বৃষ্টির মতনই গায়েব হয়ে গেল। রঙ্গন, তোমার জন্য অঢেল শুভকামনা রইল। প্রিয় রাতে বেশ স্বাভাবিকভাবে রুম থেকে বের হয়ে এলো। খুবই নর্মাল সে, যেন কিছুই হয়নি। সে সবাইকে নিয়ে টেবিলে বসে বলে ওঠে, আজকে আমি অনেক বেশি খুশি। এর পেছনে দুইটা কারণ। সবাই অবাক হয়ে যায়, মেয়েটার কিছু ঘন্টা আগে বিয়ে ভাঙল, অথচ সে কিনা এখন হ্যাপি। প্রিয় বলে ওঠে, আমি আমেরিকার টপ 10 হসপিটালে ডেন্টিস্ট হিসাবে জব অফার পেয়েছি নেক্সট মান্থে জয়নিংয়ে। আর সেকেন্ড রিজন হলো, আল্লাহ আমাকে খুবই ভালোবাসেন, এজন্যই এত বড় একটা পরীক্ষা নিল। আমি কিন্তু আল্লাহর উপর হতাশ না, বরং শুকরিয়া আদায় করছি। একটা জ্বর আসতে গিয়েই থেমে গেল। আবেগ হাসলো। তার বিশ্বাসই হচ্ছে না তার মেয়ে এতটা স্ট্রং। সে বলে ওঠে, আমি চাই আমার মেয়ে যেন নামকরা ডেন্টিস্ট হয়। সে কি আমার এই ইচ্ছেটা পূরণ করবে? প্রিয় জোর করে একগাল হেসে বলে, অফকোর্স আব্বু। কেবল প্রিয় জানে এই মিথ্যে হাসি টানতে তার বুকে কতটা রক্তক্ষরণ হচ্ছে। তার ভালোবাসার উপর বিশ্বাস উঠে গেছে। এই জীবনে আর কাউকে সে ভালোবাসবে না। প্রিয় আড়ালে চোখ মুছে নিল। কাউকে বুঝতে দেওয়া যাবে না সে যন্ত্রণার সাগরে ডুবে মরছে। রোদেলার চোখে জল চলে আসে। সমুদ্র প্রিয়র ফাঁসে বসেছিল। সে প্রিয়র মাথায় হাত বুলিয়ে দিল। সে তার পুতুল কন্যাকে সকল ঝড় থেকে রক্ষা করবে। ভাগ্যিস তার বন্ধু ঠিক সময়ে সঠিক তথ্য বের করে দিয়েছিল। শুধু তাই না, প্রিয়কে নিজের বোন ভেবে সে রিশাদকে গাজীপুর থেকে ডেকে এনেছিল বনানী স্টেশনে। ডিউটি থাকায় আর বাকি পথ আসতে পারছিল না। তার পুলিশ ফ্রেন্ড এজন্য সমুদ্রকে কল দিয়ে ডাকলো। আবেগের শরীর দিন দিন অবনতি হচ্ছে। প্রায় 15 দিন হয়ে গেছে প্রিয়র বিয়ে ভাঙার। ডাক্তার আজকে জানান দিল, যদি সামর্থ্য থাকে তারা যেন বাহিরে যায় পেশেন্টকে নিয়ে। কমপ্লিকেশন সিচুয়েশনে আছে আবেগ। রোদেলা আবেগের কাছে গিয়ে ভয়ে ভয়ে প্রস্তাব দিল, চলো আমরা থাইল্যান্ড যাব। যাবে আবেগ? আবেগ একগাল হেসে বলে, ওইখানে তো তুমি জব করতে, তাই না? এক্সট্রা সুযোগ পাবো আমরা? হ্যাঁ প্লিজ আবেগ, অবশ্যই যাব আমি, বরং গর্ব করে যাব। আমি আমার স্ত্রীর টাকায় চিকিৎসা করাবো। এটা লজ্জার বিষয় না, বরং অহংকারের বিষয়। রোদেলা চমকে ওঠে। আবেগ তাকে তার পাশে বসিয়ে বলে, জানো রোদেলা, বিদ্যুৎ আবিষ্কার হওয়ার পর পৃথিবীতে বিরাট বিপ্লব এসেছিল। আরেকবার এমন বিপ্লব ঘটবে যেদিন মানুষ গর্ব করে বলবে, আমার বউ চাকরি করে, সেই টাকায় আমাদের সংসারে কন্ট্রিবিউট হয়ে আমরা বেটার লাইফ লিড করছি। আরও একটা বিপ্লব সেদিন ঘটবে যেদিন একটা মেয়ে একটু দেরিতে ফিরলে তাকে বেশ্যার সঙ্গে তুলনা না করে প্রশ্ন করব, তুমি কি ক্লান্ত? এক কাপ চা খাবে? আরও একটা বিপ্লব ঘটবে যেদিন প্রতিটা শাশুড়ি বলবে, ও আমার বউমা না, ও বরং আমার মেয়ে। কারেন্ট আবিষ্কার হয়ে ঘরে ঘরে পৌঁছে গেলেও আমাদের মন মস্তিষ্কে এখনও মোমবাতির আলোয় জ্বলছে। যেদিন আমাদের সমাজে মনে ব্রেনে ইলেকট্রিসিটি চলে আসবে, সেদিন অনেক বড় একটা পরিবর্তন ঘটবে। এখন এই সময়টা আসেনি, তবে আসবে, খুব দ্রুতই আসবে। আমার দৃঢ় বিশ্বাস সেদিন আসতে আর বেশি দেরি নেই। রোদেলা কেঁদে দিল। আবেগ বলে ওঠে, জানো প্রেম প্রদীপ মানে কি? রোদেলা না বলে। সে জানে না প্রেম প্রদীপ মানে কি। আমাদের প্রত্যেকের মনে একটা করে প্রদীপ থাকে। যখনই আমরা আমাদের ভালোবাসার মানুষকে দেখি, তখনই এই প্রদীপ আমাদের মনে জ্বলে ওঠে। এই প্রদীপটা কেবলমাত্র ভালোবাসার মানুষের ঘৃণার কারণে ধপ করে নিভে যায়। আমরা মিলে তোমাদের জন্য এখনও একটি প্রদীপ ডিপ ডিপ করে জ্বলছে, আজীবন তা জ্বলতে থাকবে। এই প্রেম প্রদীপ হলো কিছুটা জীবাশ্ম রশ্মির মতো, মরণের পরেও হারিয়ে যায় না, শুধু লুকিয়ে থাকে। ভোর রাত নাকি কাদা করার সময় শ্রেষ্ঠ সময়, এমনটাই শুনেছে রোদেলা। আজকে সেই এ রাত ভর কাঁদছে, নীরবে কাঁদছে সে। পাশে শুয়ে থাকা মানুষটা গভীর ঘুমিয়ে আছে। তাকে বিরক্ত করতে চায় না রোদেলা। সে মুখ চেপে কিছুক্ষণ কান্না করে নিল।
আগামী বুধবার তাদের থাইল্যান্ড যাওয়ার ফ্লাইট। রোদেলার দৃঢ় বিশ্বাস থাইল্যান্ডে অপারেশন হলেই আবেগ সুস্থ হয়ে যাবে। অবশ্যই সুস্থ হবে সে, তাকে সুস্থ হতেই হবে। এত এত মানুষের দোয়ার জোর কি এতটাই কম যে সে সুস্থ হয়ে ফিরতে পারবে না? তবে বাংলাদেশের ডাক্তাররা নেগেটিভ সাইন দিয়েছে। রোদেলা তা সম্পূর্ণভাবে উপেক্ষা করেছে। আবেগ সুস্থ হবে, অবশ্যই তাকে সুস্থ হতেই হবে। রোদেলা টের পেল আবেগ ঘুমের মধ্যেই ঘুমাচ্ছে, হাঁসফাঁস করছে। যেহেতু রোদেলা জেগেই ছিল, কাজেই সে সঙ্গে সঙ্গে উঠে লাইট অন করতেই জোরে করে চিৎকার দিয়ে ওঠে। আবেগ ঘুমের মধ্যেই কেমন যেন করছে, মুখ দিয়ে ফেনা পড়ছে। রোদেলা আল্লাহ ও আল্লাহ বলে চেঁচাতে লাগে। সে আবেগের কাছে গিয়ে দেখে আবেগের চোখ সামান্য খোলা, টকটকে লাল চোখ, চেহারা প্যাকাশে হয়ে যাচ্ছে। সে নিঃশ্বাসও নিতে পারছে না, এজন্য মুখ হা করে শ্বাস নেওয়ার চেষ্টা করেই যাচ্ছে। রোদেলা কেঁদে কেঁদে বাসার সবাইকে ডাকতে লাগে। সমুদ্রের মাত্র চোখ লেগে এসেছিল। মায়ের চিৎকার শুনে সে বেরিয়ে আসে রুম থেকে। মা বাবার রুমে যেতেই সমুদ্র থমকে যায়, হতভম্ব হয়ে যায়। বাবার করুণ পরিণতি দেখে তার হৃদয় গুড় গুড় করে ভাঙতে লাগে। সে ভ্রু কুঁচকে চল শক্ত করে 1 মিনিট দাঁড়িয়ে থাকে। কি হচ্ছে চারপাশে কিছুই যেন মাথায় ঢুকছে না। ডাক্তার হওয়া সত্ত্বেও সে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। এবারই শরীর টেনে নিয়ে যাওয়ার বাবার কাছে তার যেন শক্তিই নেই। শ্রাবণ, আয়না, প্রিয় তিনজনই একসঙ্গে রুমে ঢুকে আবেগের কাছে ছুটে গেল। রোদেলা চিৎকার দিয়ে কাঁদছে। প্রিয় বাবার বুক মালিশ করতে লাগলো, কিন্তু কোনো লাভ হচ্ছে না। আবেগ কেমন করে যেন ঘুমাচ্ছে। শ্রাবণ উপস্থিত বুদ্ধি খাটিয়ে বলে, ভাবি, মামাকে এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে। আয়না এ কথা শুনে কেঁদে ফেলে। খারাপ কিছু হওয়ার ভয় তাকে আঁকড়ে ধরে আসে। সমুদ্র দৃঢ় পায়ে বাবার কাছে গেল। সেতে দাঁত চেপে কান্না আটকাচ্ছে। সে আর শ্রাবণ মিলে আবেগকে হসপিটালে নিয়ে যায়। সঙ্গে আয়নাও গেল। প্রিয়ও খুব কাঁদছে। বাসায় ইভানা, রোদেলার প্রিয় রয়ে গেল। আয়না সুযোগ বুঝে তার বাবাকে ফোন দিয়ে বাসায় আসতে বলেছে, ফুফুকে দেখে রাখার জন্য। হাসপাতালে ইমার্জেন্সি ওয়ার্ডে নেওয়া হয়। ভাগ্যিস ডাক্তার ওয়ার্ডে ছিল। সঙ্গে সঙ্গে ডাক্তাররা আবেগকে চিকিৎসা দেওয়া শুরু করলো। সমুদ্র শ্রাবণের দিকে অসহায়ভাবে তাকিয়ে বলে, বাবা সুস্থ হবে তো? বুধবারে তার অপারেশনের জন্য থাইল্যান্ড যেতে হবে। শ্রাবণ অভয় দিয়ে বলে ওঠে, ইনশাল্লাহ মামা সুস্থ হয়ে যাবে। সমুদ্র তার ফোন সঙ্গে আনেনি, তাই সবাই বারবার শ্রাবণকেই কল দিয়ে যাচ্ছে। বেশ কিছুক্ষণ পর ডাক্তার এসে বলল, উনি তো স্ট্রোক করেছেন। এ কথা শোনা মাত্রই সমুদ্রের পা থেকে যেন মাটি সরে আসে। সে ভয়ার্ত চোখে ডাক্তারের দিকে তাকালো। ডাক্তার বলে ওঠে, আইসিইউতে রাখার ব্যবস্থা করছি, ধৈর্য ধরুন। সমুদ্র দপ করে বসে পড়ে, চোখে পানি চিকচিক করছে। সে নিজেকে সামলানোর চেষ্টা করেই যাচ্ছে। এভাবেই আস্তে আস্তে সকাল হয়ে এলো। সকাল হতে বাড়ির সবাই চলে আসে। মাকে দেখে সমুদ্র চমকে ওঠে। তাকে পাগল পাগল লাগছে, চোখে কালি জমে গেছে। সমুদ্র চুপচাপ বসে থাকলো। আসলে তার ওঠার শক্তি নেই। সকাল পেরিয়ে দুপুর হয়ে এলো, ডাক্তার কোনো আপডেটই দিচ্ছে না। এদিকে মায়ের প্রেশার বেড়ে একাকার। সে কেঁদেই যাচ্ছে আর বিলাপ পেড়ে কি যেন বলছে। সমুদ্র মায়ের কাছে গিয়ে তাকে শক্ত করে চেপে ধরে বলে, আপনি আল্লাহর কাছে দোয়া করুন আম্মু, কেঁদে শরীর খারাপ করবেন না, প্লিজ শান্ত হন। রোদেলা শান্ত হলো না, আরও জোরে জোরে কাঁদতে লাগে। সমুদ্র ঠিক করে নেয় মাকে ঘুমের ওষুধ খাইয়ে দিবে, কিন্তু মা কিছুতেই ওষুধ খেতে চাচ্ছে না। দুপুরের দিকে ডাক্তার এসে বলল, রোগীর সঙ্গে আত্মীয়রা দেখা করতে পারবেন। সবার আগে রোদেলার পিউকে পাঠানো হলো। এরপরে একে একে সবাই দেখা করে নিল। সবার শেষেই সমুদ্রে গেল। আইসিইউতে ঢুকতে তার শীত করতে লাগলো। হুট করে ঠান্ডা কেন লাগছে তার? সে আবেগের কাছে গিয়ে বসতে আবেগ হালকা হেসে বলে, সমুদ্র বাবা, কেমন আছো তুমি? সমুদ্র আর পারল না, কেঁদে দিল। আবেগ সমুদ্রের হাতটা নিজের হাতে নিয়ে বলে, যার কাঁধে দায়িত্ব থাকে তার চোখে পানি থাকে না, কান্না পেলেও আড়ালে কাঁদতে হয়। এখন থেকে তোমার উপর অনেক দায়িত্ব রে বাপ, অনেক দায়িত্ব। আমি কোনো দায়িত্ব নিতে পারবো না বাবা। আবেগ মুচকি হেসে বলে, দায়িত্ব কেউ নিতে চায় না, কিন্তু সবাইকেই পালন করতে হয়। শোনো, একটা গল্প বলি। আমার আর তোমার মায়ের প্রথম বিবাহ বার্ষিকীর দিন আমি একটা কমলা রঙের শাড়ি কিনে আনলাম। তোমার মা সেটা দেখে খুব রাগ করলেন। তার শাড়ি পছন্দ হয়নি, সে শাড়িটা পরেনি, একবারের জন্য না। এতে আমিও খুব মন খারাপ করি। 7 দিন তার সঙ্গে কথা বলি না। এই অবধি গল্প শুনে তুমি নিশ্চয়ই তোমার মাকে বদরাগী স্বেচ্ছাচারী ভাবছ। সমুদ্র হ্যাঁও বলল না, নাও বলল না, চুপ করে থাকে। আবেগ নিজ থেকে বলে, পরবর্তীতে আমি খোঁজ নিয়ে জানতে পারলাম তোমার মা সেই ছোট্ট কাল থেকে কমলা রং একেবারেই সহ্য করতো না। তার এই রঙের কোনো কাপড় নেই, অথচ আমায় দেখো, এই 1 বছর তার সঙ্গে থেকেও আমি এই ব্যাপারটা খেয়ালই করিনি। তাহলে কেমন হাজব্যান্ড হলাম আমি, ভেবে দেখেছ?
স্ত্রীর পছন্দ অপছন্দই আমি জানি না, তার ছোট্ট কাল থেকে অপছন্দ করা রঙের শাড়ি কিনে আনলাম। পৃথিবীটা এমন যে তুমি চাইলে সব একপাক্ষিক হয়ে ভাবতে পারবে, একপাক্ষিক হয়ে বিচার করতেও পারবে। পৃথিবীর সব কিছু এক চোখ বন্ধ করে একটা চোখ খোলা রেখে সব দেখতে পারবে চাইলে। কিন্তু আল্লাহ আমাদের দুইটা চোখই দান করেছেন। কেন জানো? যেন আমরা দু চোখ দিয়ে পৃথিবী দেখতে পারি, দু চোখ দিয়ে বিচার করতে পারি। দুই পাক্ষিক হয়ে যেন সব ভাবি, কিন্তু তারপরও আমরা এক চোখা হয়ে যাই, এক পাক্ষিক হয়ে পড়ি। সমুদ্র নীরব করে কাঁদছে। আবেগ তার হাতখানা শক্ত করে ধরে বলে, আমাদেরকে যদি প্রধানমন্ত্রী ভালো মানুষের তালিকায় লিস্ট তৈরি করার কাজ দিত, আমি সবার আগে তোমার মায়ের নাম লিখে রাখতাম। তোমার মা মানুষটা মাটির মানুষ, খুব ভালো একজন মানুষ। তোমার মা বিদেশে যাওয়ার কারণের পিছনের সত্যটা তোমাকে জানাতে দেয়নি। সে চায় না তুমি সব জেনে তাকে ক্ষমা করো। এটাও তার এক ধরনের ছেলে মানুষই। আমার নিষেধাজ্ঞা আছে তাই বলতে পারলাম না। বাবা চুপ করো, অনেকটা কথা বলে ফেলেছো তুমি, তুমি রেস্ট নাও। আমি আর তোমার মা দুজনেই ভুল করেছিলাম, শাস্তিও পেয়েছি। শোনো বাবা, একটা সময় বাবা মায়েরা সন্তানের কাছে বোঝা হয়ে যায়। তোমার মাকে বোঝা বানাবে না, তার যত্ন নিবে, মমতায় স্নেহে ভরিয়ে রাখবে, তোমার মাকে সম্মান দিবে। আমরা দুজনেই কেউই ভালোবাসা পাইনি, আমরা দুজনে ভালোবাসা পাওয়ার অধিকার রাখি। তুমি তাকে নিজের সন্তানের মতো আগলে রাখবে, বোনকে সকল বিপদ থেকে রক্ষা করবে। এ সংসারের দায়িত্ব আজকে থেকে তোমার। সমুদ্র কেঁদে দিল। ডাক্তার এসে তাকে বেরিয়ে যেতে বলে। সে বেরিয়ে এসে চুপ করে দাঁড়িয়ে রইল। আয়না তার পাশে এসে দাঁড়ালো এবং কাঁধে হাত রেখে বলে, ফুফা সুস্থ হয়ে যাবে। সমুদ্র এক ধ্যানে আইসিইউর রুমের দিকে তাকিয়ে আছে। ছোট ফুটা দিয়ে দেখতে পাচ্ছে ডাক্তার অতিরিক্ত ব্যতিব্যস্ত হয়ে কি যেন করছে। আরে অক্সিজেন মেশিনটা সুইচ অফ করে দিল নাকি বোঝা যাচ্ছে না স্পষ্টভাবে। সমুদ্র চোখ নিচে নামিয়ে নিল। পরিবেশ অতিরিক্ত চুপচাপ, ঠান্ডা। বিকেলের দিকে ডাক্তার এসে সমুদ্রকে ডেকে এক কোণে নিয়ে গিয়ে বলে, আপনি ভালো আছেন ডাক্তার সাহেব? সমুদ্র মাথা নিচু করে বলে, না। হার্ট সার্জন আবুল কাশেম বলে ওঠে, আমরা মানুষ খুব অসহায়। আল্লাহ কেন যে আমাদের অসহায় করে পাঠালেন জানো? আমার বাবা হার্ট অ্যাটাক করে বাসায় 3.5 ঘন্টা পড়ে থেকে মারা গেলেন, অথচ আমি তার ছেলে ঢাকার নামকরা হার্ট সার্জন। বাস্তবতা এমনই, আমরা যা ভেবে রাখি এটা কোনোদিনও বাস্তবতা না, বরং বাস্তবে কি হতে পারে আমরা তার আংশিক ধারণাও মাথায় আনতে পারবো না। খারাপ কিছু হয়েছে কি? তোমার বাবা আর নেই। আই অ্যাম সরি মাই ডিয়ার। তুমি আমার ছেলের বয়সী, তোমার কষ্টটা আমি অনুভব করতে পারছি। একটা সময় আমিও তোমার জায়গায় ছিলাম। টাইল হিল এভরি ফেন মাই সান। সমুদ্রের কানে বাজতে লাগলো, তোমার বাবা আর নেই। এই কথাটা এত ভারী কেন? সে ডোক গিলতে পারছে না, নিজেকে মনে হচ্ছে শূন্যে বাড়ছে সে। উফ, বুকে এত জ্বলছে কেন তার? সে ডুলতে ডুলতে মায়ের কাছে গেল। রোদেলা করিডোরে চুপচাপ দোয়া পড়ছিল। পিছন থেকে কেউ তার কাঁধে হাত রাখায় সে পেছনে ঘুরে দেখে উদ্ভ্রান্তের মতো সমুদ্র তার দিকে তাকিয়ে আছে। রোদেলার ছেলের চেহারা দেখে কষ্ট বেড়ে গেল। সমুদ্রের চোখে বাড়ছে একটা জিনিস, তা হলো মায়ের আলমারিতে আজও সে হলুদ শাড়িটা খুব সুন্দর করে ইস্ত্রি করে ন্যাপথলিন দিয়ে ভাঁজ করে রাখা। সমুদ্র মাকে জড়িয়ে ধরে বলে, আম্মু, আজকে পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটা হারিয়ে গেছে। আজকে শুধু তুমি আমি না, সমগ্র পৃথিবী কাঁদবে। আজকে কান্না দিবস। রোদেলা কিছুই বুঝতে পারছে না। ও পাশ থেকে ইভানা আর পিওর কান্নার আওয়াজ ভেসে আসছে। তার গা কাটা দিয়ে ওঠে। সমুদ্র মাকে আরও ঝাপটে ধরে বলে, আম্মু, আমায় ক্ষমা করে দিও। বাহিরের পরিবেশ মুহূর্তে ঘন হয়ে এলো। ঝড় আসবে কি? কালবৈশাখী ঝড়। রোদেলা ঠায় দাঁড়িয়ে আছে, স্থির হয়ে। আমি তোমাকে অনেক ভালোবাসি মা। জীবন শব্দটার অর্থ বুঝতে বুঝতে একটা জীবন পার হয়ে যায় মা। আমি তোমাকে আর নিজের কাছ থেকে যেতে দিব না। বাবাকে হারিয়ে আমি পাগল প্রায়। তুমি না থাকলে আমি নিঃস্ব হয়ে যাব মা। আজ থেকে তুমি আমার তত্ত্বাবধানে থাকবে, তোমাকে কোথাও যেতে দিব না আমি। এই বলে সমুদ্র বেরিয়ে পড়ল। হাসপাতালে এক মুহূর্ত থাকা তার জন্য দায় হয়ে গেছে। ইস, এত ব্যথা কেন হচ্ছে তার? সমুদ্র এলোমেলো পায়ে হাসপাতাল থেকে খানিকটা দূরে চলে এলো। ফুটপাতে দপ করে বসে পাগলের মতো হাউমাউ করে কাঁদতে লাগে। চারপাশের রাস্তা ফাঁকা, ভীষণ বাতাস বইছে। জ্বর হবে, জ্বর হলে হোক, তাকে উড়িয়ে নিয়ে গেলে যাক। সমুদ্র খেয়াল করে একজন মধ্যবয়স্ক লোক বাজারের ব্যাগ হাতে প্রায় ছুটে যাচ্ছে। তার ব্যাগে লাউ উকি মারছে। নিশ্চয়ই আজকে তার বাসায় লাউ রান্না হবে। সে ছেলে মেয়ে নিয়ে খেয়ে পরদিন আবারও অফিস যাবে। তার বাবাও তো অফিস শেষ করে বাজার করে আনতো।
এ সময় তো বাবার অফিস ছুটি হতো। সমুদ্র লোকটার দিকে ভালো করে তাকিয়ে দেখে বাবা হেঁটে যাচ্ছে। সে চোখ কষলে দেখে না, আসলেই তো তার বাবা। সমুদ্র পাগলের মতো ছুটে যায় বাবার কাছে, জোরে জোরে চিৎকার করে ডাকে বাবা বলে। বাবার কাছে যেতে সমুদ্র বুঝে যায় এটা তার বাবা না, উনি অন্য কারো বাবা। সমুদ্র ভেঙে পড়ে, সে মাটিতে লুটিয়ে পড়ে। সামনে তাকিয়ে দেখে লোকটা হেঁটে হেঁটে বাড়ি ফিরছে। সমুদ্রের কাছে মনে হলো দিন শেষে বিকেলবেলা বাবার অফিস করে বাসায় ফেরার মতো দৃশ্য দেখাও খুব ভাগ্যের বিষয়। এটা সে মাটিতে গড়াগড়ি খেয়ে কান্না করার সময় উপলব্ধি করলো। সময় কি আর থেমে থাকে নাকি? সময়ের যদি মন থাকতো তাহলে অবশ্যই অবশ্যই সমুদ্রের জন্য একদণ্ড থেমে বলতো, মাই সন, স্টে স্ট্রং। বুধবার চলে এলো। আজকে বাবা বেঁচে থাকলে তারা থাইল্যান্ড যেত। শুধু বুধবার নয়, দেখতে দেখতে 1 মাসও হয়ে যায়। প্রিয় জয়নিংয়ের ডেট কাছে এসে দরজা ধাক্কাচ্ছে। প্রিয় কিছুতেই যাবে না, কিন্তু সমুদ্র চায় না, সে চায় সে যেন যায়। তার জীবন যেন খুব সহজ আর সুন্দর হয়। সে পিউকে অনেক বুঝিয়ে আমেরিকায় ফেরত পাঠায়। যাওয়ার আগে পিউ এয়ারপোর্টে সমুদ্রকে জড়িয়ে ধরে কাঁদল। সেদিন প্রায় 1 মাস পর মা বাসা থেকে বের হলো। মা শুকিয়ে গেছেন। মেয়েকে বিদায় দেওয়ার সময় খুব করে আদর করে দিলেন তিনি। আজকাল সব কিছুই সহ্য করার ক্ষমতা হয়ে গেছে রোদেলার। সমুদ্র বসে আছে, তার মন খারাপ। আজকে রাতে আয়নার ফ্লাইট। আয়না জাপানে যাচ্ছে। পিএইচডির অফার পেয়েছে সে। আয়না খুবই খুশি। বিয়ের পরেই সমুদ্র তাকে মাস্টার্সে অ্যাডমিট করায়। মাস্টার্সের রেজাল্ট দেওয়ার পর দেখা যায় আয়না ফার্স্ট ক্লাস পাস্ট হয়েছে। এরপরে জাপানি পিএইচডির অফার পেল। সমুদ্র খুব করে কড়া গলায় বলতে মন চাচ্ছিল, এসব পিএইচডি করতে যাওয়ার কোনো দরকার নাই। আমার বউ আমার কাছেই থাকবে। তুমি জানো না তো, আমার একটা অসুখ আছে। সেই অসুখের নাম আয়নাবিহীন ফোবিয়া। তুমি পাশে না থাকলে আমার জ্বর চলে আসে। তোমার যাওয়া হবে না। এই কথা বলতে গিয়েও সে মুখ ফসকে বলে দেয়, অবশ্যই যাওয়া উচিত। এখন নিজের মাথা নিজেরই পাঠাতে ইচ্ছে করছে তার। দেখতে দেখতে 3 বছর কেটে গেল। বাবা নেই, কিন্তু বাবার স্মৃতি পুঁজি করে তারা বেঁচে আছে। দিব্যি ভালোও আছে। কেউ যদি খারাপ থাকেন তাহলে সেটা হচ্ছে তার মা। সমুদ্র ভাবে আয়না না থাকলে তার মায়ের কি হতো। মায়ের দেখাশোনা, তাকে সঙ্গ দেওয়া থেকে শুরু করে সব কিছুতেই মাকে আয়না সাহায্য করে। সে আয়ুই নাকি আজকে চলে যাবে। সমুদ্রের বুক ভার হয়ে ওঠে। সে আয়নাকে বলতে পারছে না। আর কেন বলবে? আয়ু কি বোঝে না? না বুঝলে সমুদ্রও কিছু বলবে না। গেলে যাক বিদেশ, পড়ুক, কত পড়বে। পড়তে পড়তে বিদ্যাপুকুর হয়ে যাক, তার কি? আয়না লাগেজ গোছাচ্ছে। সে বলে ওঠে, শ্রাবণ আর আলিয়া কি আসবে দুপুরে? আলিয়া না আসাই ভালো, ও অসুস্থ। আয়না বলে ওঠে, প্রেগনেন্সি অসুস্থতা না ডাক্তার সাহেব। সমুদ্রের খুব করে মন চাচ্ছে আয়নাকে ধমকিয়ে বলতে, তোমার কাছে জ্ঞান নাই? জ্ঞান চাই না বিদ্যাপুকুর, তোমার জ্ঞানগুলো জাপানে রপ্তানি করো। গত বছর ধুমধাম করে শ্রাবণ আলিয়ার বিয়ে হয়েছে, আর এই ইয়ারেই আলিয়া মা হতে যাচ্ছে। অথচ তাকে দেখো, বিয়ে 3 বছর হয়ে গেল, কিন্তু বউ যায় পিএইচডি করতে। আয়নাকে রোদেলা ডেকে ওঠে। আয়না চুলে খোপা করে চলে গেল। সমুদ্র তার দিকে তাকিয়ে থেকে খালি গা হয়ে বিছানায় শুয়ে পড়ে। ফুফু ডাকলেন। রোদেলা বসেছিল তার রুমে। আয়নার মুখে ফুফু ডাক শুনে সে আহত হয়। বিয়ে 3 বছর হলো, মেয়েটা এখনও তাকে ফুফু বলেই ডাকে। রোদেলা বলল, 1 কাপ চা দাও তো মা। আচ্ছা। কখন বের হবে তুমি? দেরি আছে মা, রাতে 8টায়। ও আচ্ছা। রোদেলা চায়ের অপেক্ষায় থাকলো। মেয়েটাকে তার ছেলে খুব ভালোবাসে। বউ ছাড়া একদিনও থাকতে চায় না তার ছেলে। কিভাবে যে 2 বছর আয়নাকে ছাড়া থাকবে সমুদ্র, সেটা ভেবেই অস্থির সে। রোদেলা বারান্দায় গেল। বারান্দায় আবেগের লাগানো অ্যালোভেরা গাছটা হাত দিয়ে বুলিয়ে সে আকাশের পানে চেয়ে রইল। উদাসীনী চোখ, যেন এই আকাশের কাছে তার শত শত অভিযোগ, শত অভিমান। যখন আমরা একা হয়ে যাই তখন এই বিশাল আকাশের বুকে অভিমান জমাই। আলু ভর্তা, আলু ভর্তা, কই গেলা? দ্রুত আসো। আলী আস্তে আস্তে হেঁটে আসলো। 5 মাসের ভারী পেট তার, জোরে জোরে হাঁটাও বারং। আলিয়ার ড্রয়িং রুমে আসতেই দেখে শ্রাবণ টাই স্যুট পরে একটা ছোট বেবিদের জামা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আলিয়াকে দেখে বলে ওঠে, অফিস যাচ্ছিলাম, জ্যামে আটকা পড়তে একটা বেবি শপের এই জামার দিকে নজর গেল। সঙ্গে সঙ্গে কিনে নিলাম। এরপর ভাবলাম আজ অফিস করব না। বাসায় আসতে মায়ের অভিযোগ, তুমি নাকি নাস্তা করো। এমন করলে হবে? আমার জুনিয়র তো খিটায় কেউ কেউ করে কাঁদবে। আলিয়া হেসে দিল। শ্রাবণ তাকে বসিয়ে নিজ হাতে যত্ন করেই খাওয়াচ্ছে। তোমার না মিটিং আছে? আব্বু সামলাবে। বাপের অফিসে চাকরি করার এটাই ফায়দা, তাই না সাপ? শ্রাবণ বলে ওঠে, বাবু হওয়ার পরও তুমি কি আমাকে সাপ বলেই ডাকবে? অবশ্যই ডাকবো।
রঙ্গন মাত্র একটা ছবি আপলোড দিল। ঢাকা ভার্সিটির এলাকায় সাদা বেড়া দেওয়া বাগানের সামনে এক ঝাঁক বাগান বিলাস ধরে আছে। সেখানে দাঁড়ানো তার ছবি। সে ক্যাপশনে লিখল, তোমার শহরের জোনাকিরা কি জানে আমার শহরের বাগান বিলাসেরা তোমার খোঁজে তপ্ত। রঙ্গনের পরীক্ষা চলছে, কঠিন পরীক্ষা, প্রিয়র জন্য অপেক্ষা করার পরীক্ষা, তার ভালোবাসার পরীক্ষা চলছে। প্রিয় চলে যাওয়ার দিন সে ইমিগ্রেশনে দাঁড়িয়ে প্রিয়র কাছে লাস্টে চান্স চেয়েছিল। প্রিয় সেদিন বলে ওঠে, এ গার্ল ইজ লাইক এ বাটারফ্লাই, বিউটিফুল সো টু সি বাট হার্ড টু ক্যাচ। মেয়েদেরকে কেবল ভালোবাসা দিয়ে বন্দি করা যায়। তোমার ভালোবাসা যদি জোর থাকে আমি ফিরব তোমার কাছে, কিন্তু এত সহজে না। তোমার পরীক্ষা হবে, কঠিন পরীক্ষা, যেখানে তোমাকে পাশ করতে হবে। রঙ্গন গান ছাড়ল, বেশ জোরেই গান ছাড়ল। বুক চিনচিন করছে, হাই মন তোমায় কাছে চাই। তার চোখ ভিজে উঠতে থাকে। সে অনেক বড় ভুল করেছে। না বুঝে রোদেলাকে দোষী ভাবত। তার ভুল ধারণা তার ভাবা ভেঙে দিয়েছে। সে রোদেলা আন্টির কাছে পা ধরে ক্ষমাও চেয়েছে। মাঝে মাঝে রোদেলা আন্টির সঙ্গে তার কথা হয় ফোনে। দাওয়াত দিয়েছিল তিনি, সে যায়নি। সেদিন পাশের বাসার এক সুন্দরী মেয়ে তাকে বিয়ের প্রস্তাব দিল। সে সঙ্গে সঙ্গে মানা করতে মেয়েটা বলে ওঠে, আর ইউ টেকেন রঙ্গন? নো, আই এম নট টেকেন বাট আই এম গিভেন। রঙ্গনের মন বলে একদিন তার পরীক্ষা শেষ হবে। সেদিন পিউ এসে বলবে, তোমার এক্সাম শেষ রঙ্গন, এবং ফলাফলও বেশ ভালো, ওয়েল ডান। এর মানে কি তুমি ফিরবে আমার বুকে? হ্যাঁ। রঙ্গন আশায় আছে, প্রতীক্ষায় আছে, একদিন পিউ ফিরবে। আজকে একটা বিশেষ দিন। এই দিনটা কি পিউমনির মনে আছে? আজকে তাদের হলেও হতে পারতো হ্যাপি অ্যানিভার্সারি। বৃষ্টি থেমে গেলেও কিন্তু গাছে গাছে ঝাঁকি মারলে বৃষ্টির ফোঁটা ঝরে পড়ে। এজন্য হয়তো বা আরও একবার রঙ্গন এলো। সবার কাছ থেকে বিদায় নিয়ে আয়না এয়ারপোর্টে ঢুকে যায়। ঢোকার আগে সমুদ্রের চুল এলোমেলো করে দিয়ে বলে, সকালে 3টা অ্যালার্ম দিয়ে রাখবে। ডোল পেটালেও তো ওঠো না, এই জন্য 3টা অ্যালার্ম সেট করবে। আর হ্যাঁ, গরুর মাংস কিন্তু কম খাবে, ওকে? সমুদ্র চুপ করে থাকে। খুব করে আয়ুকে জড়িয়ে ধরে বলতে মন চায় তার, কিন্তু এত মানুষের সামনে কি তা ঠিক হবে না। মাকে মামার সঙ্গে পাঠিয়ে দিয়ে সমুদ্র ফুটপাত ধরে হাসছে। তার অসহ্য লাগছে। শেষবার সে আয়ুকে জড়িয়ে অবধি ধরতে পারেনি। কিভাবে আয়নাকে ছাড়া সে 2টা বছর থাকবে। সেবার আয়না বাপের বাড়ি গেল। সমুদ্র দিনে থাকলেও রাতে আর থাকতে পারল না। রাত 12টার দিকে আয়নার কাছে গিয়ে উপস্থিত হলো। নানি কত হাসলো তাকে নিয়ে। হি হিডেন্ট ইভেন কেয়ার। সমুদ্র ফুটপাতেই বসে পড়ে। এই ফুটপাত হলো তার দুঃখের সঙ্গী। সমুদ্রের চোখে পানি। আচ্ছা, আয়না যদি আর না আসে, তার ম্যারিড লাইফ যদি বাবা মায়ের মতো হয়, আজীবন দূরে দূরেই কি থাকবে তারা? সমুদ্রের বুক হু হু করে ওঠে। রাত 1টা বাজে এখন। আয়নার প্লেন ফ্লাই করেছে কিছুক্ষণ আগে মেবি। সে বিকট জোরে আয়না বলে চিল্লিয়ে ওঠে। সমুদ্র নিজের চুল এলোমেলো করতে লাগলো। আয়ু তার চুল এলোমেলো করতেই পছন্দ করে। পিছন থেকে কেউ বলে ওঠে, কি ডাকলে কেন? সমুদ্র ভরকে যায়। এটা তো, সে পিছনে তাকাতেই অবাক। আয়না দাঁড়িয়ে আছে, জিন্স আর লাল শার্ট পরা, একেবারে অন্য একটা আয়না যেন। সে মুখ হা করে দাঁড়িয়ে যায়। বিশ্বাসই হচ্ছে না তার। সোডিয়ামের আলোয় সে ভুল দেখছে না তো? এই শহরের প্রতীকরা বারে বারে ভ্রম দেখে, সে কি ভ্রম দেখছে? আয়না হাসি হাসি মুখে বলে, কি ডাক্তার সাহেব, আমাকে দেখে খুশি হলেন না বুঝি? আমি না থাকলে অন্য মেয়েদের সঙ্গে প্রেম করতে সুবিধা হতো বুঝি? সমুদ্র হাসল, যেন বিশ্বজয়ের হাসি তার মুখে। তুমি গেলে না? না। কেন? আমি গেলে এই পাগলটাকে কে সামলাবে? উনি তো সকালে না উঠে অফিসে না গিয়ে পড়ে পড়ে ঘুমাবে। তাকে ডেকে তোলার জন্য তো ফিরে এলাম বলে। আয়না বিষাটা ছেড়ে ফেলল। সে সমুদ্রকে জড়িয়ে ধরে বলে, জানো, ভালোবাসা হলো মৌলিক মৌল। একে যত ভাগই করবে কেবল ভালোবাসার টুকরা পাবে, কিন্তু যখনই এতে অভিমান যুক্ত হবে তখনই এটা যৌগিক মৌল হয়ে যাবে। তখন একে বাংলে কেবল ভালোবাসা না, প্রতিটা অংশ অভিমানও পাওয়া যাবে। এই অভিমান নষ্ট করার অ্যান্টিলোড হলো আরও বেশি বেশি ভালোবাসা অপরজনকে। দেখি সব অভিমান জেড়ে ফেলো তো। সমুদ্র আয়নাকে বুকে জড়িয়ে নিয়ে তার মনের সব অভিমানকে ফেলে দিল। এখন বুকে কেবল ভালোবাসা আর ভালোবাসা। প্রেম প্রদীপ ধাউ ধাউ করে জ্বলছে। উফ, হোয়াই লাইফ ইজ সো পেসফুল। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে প্রেম প্রদীপ। এটা গল্পের শেষ অংশ। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।